50-এর দশক থেকে। তো সেখান থেকে আহ, এসে একটা জায়গায় ওয়েলফেয়ার ইকোনমিক্স আটকে গেছিল। সেটা কিরকম? সেটা হচ্ছে যে ওই একদল বলেন যে হ্যাঁ, ইউটিলিটি ভিত্তিক যে আমাদের ওয়েলফেয়ার ইকোনমিক্স, সেখানে অনেকগুলো সমস্যা, এগ্রিগেশনের সমস্যা, আমি ইন্টারপার্সোনাল কম্পারেবিলিটির একটা সমস্যা, একজনের ইউটিলিটি আরেকজনের ইউটিলিটির সঙ্গে যোগ করতে পারি না, করে এইসব এগ্রিগেশন করতে পারি না, এইসব নিয়ে অনেক রকমের ইম্পসিবিলিটি এইসবগুলো হয়েছে। এবং সেখান থেকে যেটা ওই সামাজিক চয়ন তত্ত্ব, যেটা যেটা সোশ্যাল চয়েস থিওরি, সেটা ওখান থেকে ডেভেলপ করেছে। এবং সোশ্যাল চয়েস থিওরি আপনারা জানেন, যেটা কেনেথ অ্যাডোর থেকে শুরু করে তারপর অমর্ত্য সেনও সেখানে অনেক কিছু সেখানে কন্ট্রিবিউট করেছেন সোশ্যাল চয়েস থিওরিতে। সেখানে মূল সমস্যাটা কি ছিল? সেখানে মূল সমস্যাটা হচ্ছে যে আমি যদি ব্যক্তির পছন্দ অনুসারে সেই র্যাঙ্কিং গুলো ধরে যদি এগোতে থাকি, তাহলে এমন কোনো একটা সূত্র পাবো না যে সূত্র দিয়ে আমি বলতে পারবো যে এই র্যাঙ্কিং গুলোকে একত্রিত করা গেল, অর্থাৎ এগ্রিগেশনের যে সমস্যাটা। এটা কেন হচ্ছিল? এই ইম্পসিবিলিটি, যেটাকে বলে অসম্ভাব্য তত্ত্ব, এটা কেন হচ্ছিল? তার কারণ হচ্ছে যে এখানে যেটাকে অমর্ত্য সেন বলছেন যে ইনফরমেশনাল বেস, যেটা হোয়াট ইজ ইনফরমেশনাল বেস, সেটা হচ্ছে যে আমি ব্যক্তির পছন্দ থেকে আমি সমাজের পছন্দে যেতে চাইছি। এবার ব্যক্তির পছন্দ বলতে আমি শুধুমাত্র যেটাকে আমরা ইকোনমিক্সে বলে থাকি প্রেফারেন্স, ওই শুধু প্রেফারেন্স র্যাঙ্কিংটা ছাড়া আর কোনো তথ্য আমরা এখানে যোগ করছি না। যেহেতু শুধুমাত্র প্রেফারেন্স ভিত্তিক এটা, যে আমি ক খ গ বললাম, আপনি বললেন যে খ গ চ, এইরকম ভাবে র্যাঙ্কিং হলো। এবার সেই র্যাঙ্কিং গুলোকে একত্রিত করতে গেলে একটা তো আছে যেটাকে আমরা বলি মেজরিটি ডিসিশন, এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ যেটা বলবে সেইভাবে হবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতারও মানে অনেকগুলো সমস্যা আছে। এবং সংখ্যাগরিষ্ঠতার যে পদ্ধতিটা, সেখান থেকেও কিন্তু আমরা কতগুলো সমস্যায় পড়ে যাই। সেটা হচ্ছে একটাকে বলে ওই সাইক্লিক্যাল প্রেফারেন্স, ইত্যাদি ইত্যাদি এইসব আছে। তো এই নিয়ে বিস্তর চর্চা হয়েছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, এই সোশ্যাল চয়েসের ক্ষেত্রে। এবং সেইখান থেকে নানান রকমের অসম্ভাব্যতার তত্ত্ব, ইম্পসিবিলিটি থিওরেম প্রচুর আছে সেগুলো। এর মধ্যে অমর্ত্য সেন এলেন। অমর্ত্য সেনের ইন্টারভেনশনটা কি হলো? উনি বললেন যেটা, যে সেটা হচ্ছে যে দেখো, এই এই যে অসম্ভাব্যতার যে তত্ত্বগুলো, যে কিছুতেই এগ্রিগেট করা যায় না ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সকে, সেইটার হচ্ছে কারণ হচ্ছে তোমাদের ইনফরমেশন বেসটা খুব থিন। থিন ইনফরমেশনাল বেস মানে কি? মানে হচ্ছে যে তোমরা শুধুমাত্র প্রেফারেন্সটাকেই ধরে বসে আছো, এবং প্রেফারেন্সের বাইরে তোমরা যেতে রাজি নও। এবং ইকোনমিক্সে আপনারা জানেন, যেহেতু পুরো তত্ত্বায়নটাই, নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সের পুরো থিওরাইজেশনটা পুরোটাই প্রেফারেন্স বেসড, প্রেফারেন্স র্যাঙ্কিং, প্রেফারেন্স বেসড। তো যেহেতু প্রেফারেন্সের বাইরে তোমরা যাচ্ছ না, সেই জন্য কিন্তু এটা এগ্রিগেশনটাও তোমাদের মানে সম্ভব হবে না এক্ষেত্রে। কিন্তু আমরা বাস্তবে কি করে থাকি? বাস্তবে কিন্তু আমরা অনেক রকমের তথ্য ব্যবহার করে আমরা এক রকমের র্যাঙ্কিং এ চলে যাই। কারণ যে কোনো র্যাঙ্কিং ই কিন্তু প্রবলেম্যাটিক, যে কোনো র্যাঙ্কিং প্রবলেম্যাটিক। আজকে আপনারা যদি শিক্ষক হন, আপনারা জানেন যে ছাত্রদের র্যাঙ্ক করাটা কতটা কঠিন। কারণ হচ্ছে যে এই নম্বরের যে ভিত্তিতে আমরা করে থাকি, সেটা একটা ইমপ্রপার, একটা ইমপারফেক্ট প্রক্সি ছাড়া আর কিছু নয়। কারণ আমি জানি যে এই স্টুডেন্টটা খুবই ভালো, কিন্তু আমি তাকে ওপরে রাখতে পারছি না যেহেতু আরেকজন খুব বেশি নম্বর পেয়ে গেছে। তো এই একটা সমস্যা সবসময় র্যাঙ্কিং এর ক্ষেত্রে থাকে। যাই হোক, তো এই এই সমস্যাগুলোকে কিছুটা অমর্ত্য সেন তুলে ধরলেন, এবং উনি বললেন যেটা, যে তাহলে আমাদের ইনফরমেশনাল বেস যেটা, সেটাকে একটু শিফট করতে হবে এবং সেটাকে আরো এনরিচ করতে হবে। মানে ওই থিন ইনফরমেশন বেস প্রেফারেন্স থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই প্রেফারেন্স থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে করা যেতে পারে? তখন উনি এই ফাংশনিং এর ধারণাটা আনলেন। অনেকেই বলেন যে না, তার আগে তো উনি এন্টাইটেলমেন্ট এন্টাইটেলমেন্ট বলেও একটা শব্দ বলেছিলেন। এবং সেটা নিয়ে ওনার যেমন 1980-র যে বইটা পভার্টি অ্যান্ড ফেমিন, পভার্টি অ্যান্ড ফেমিনে কিন্তু ক্যাপেবিলিটি অ্যাপ্রোচ নেই। পভার্টি অ্যান্ড ফেমিনের যে অ্যাপ্রোচটা, সেটাকে বলা হয় এন্টাইটেলমেন্ট অ্যাপ্রোচ। এবং এন্টাইটেলমেন্ট অ্যাপ্রোচটায় দেখবেন যে সেখানে উনি যে ধারণাটাকে, যে কনসেপ্টটাকে নিয়ে আসছেন, সেটা হচ্ছে এন্টাইটেলমেন্ট। এন্টাইটেলমেন্ট ব্যাপারটা কি? যারা ইকোনমিক্স এর জানেন, মানে ইকোনমিক্স এর আমাদের বেসিক আইডিয়াটা, সেটা হচ্ছে অপরচুনিটি সেট। এই অপরচুনিটি সেট বা যেটাকে বাজেট সেট আমরা বলে থাকি।
তো এই অপরচুনিটি, গিভেন দ্য অপরচুনিটি সেট, আমরা একটা পছন্দ করি এবং যেটা আমার স্যাটিসফ্যাকশন সেখানে ম্যাক্সিমাইজড হবে। তো এই যে অপরচুনিটি সেটের যে কনসেপ্টটা, সেইটাকে যদি আমি এক্সটেন্ড করি, যে সেটা শুধুমাত্র যে বাজারের মার্কেট প্রাইস এবং ইন্ডিভিজুয়াল ইনকাম দ্বারা যে নির্ধারিত তা নয়, তার সঙ্গে আমি অন্য যা যা আছে আমার সেগুলো দ্বারা নির্ধারিত হতে পারে। আমার যা যা আমার আয়ত্তের মধ্যে আছে সেটাই এন্টারটেনমেন্ট। তো এই এন্টারটেনমেন্টটা তাহলে একটা সেট হলো, একটা সেট যার থেকে আমি আহ নিজের পছন্দ মতো নিতে পারি। এইবারে উনি ফেমিন বা দুর্ভিক্ষর ক্ষেত্রে ওনার নতুন ধারণাটা কি আনলেন উনি? উনি যেটা বললেন যে মানে ওটাও একটা ভীষণ একটা জোরালো একটা ওই এম্পিরিক্যাল বেস আছে আর কি একটা। এবং উনি পরিসংখ্যান দিয়ে দেখালেন যে দুর্ভিক্ষের সময় যেটা দেখা গেছে যে যেসব জায়গাগুলো ফেমিন অ্যাফেক্টেড এরিয়া যেখানে দুর্ভিক্ষ হয়েছে, যেসব জায়গাগুলো থেকে, সেখান থেকে একটা নেট আউটফ্লো অফ ফুড গ্রেন হয়ে যাচ্ছে। অর্থাৎ খাদ্যশস্য সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা উল্টোটাই আশা করব যে যেখানে দুর্ভিক্ষ হচ্ছে সেখানে খাদ্যশস্য ঢোকার কথা, কিন্তু খাদ্যশস্য সেখানে না ঢুকে সেখান থেকে খাদ্যশস্য বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে একদিকে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, কিন্তু খাদ্যশস্য সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এইটা উনি তথ্য দিয়ে, টেবিল দিয়ে বলেছেন। এইখান থেকে ওনার তত্ত্বায়নটা শুরু হলো, যে তার মানে হচ্ছে যে এখানে খাদ্যশস্য মানুষের হাতে পৌঁছচ্ছে না এবং তারা খাচ্ছে না, তার কারণ হচ্ছে একটা ফেলিওর। হোয়াট ইজ দ্যাট ফেলিওর? সেটাকে উনি বলছেন এন্টাইটেলমেন্ট ফেলিওর। এবার এন্টাইটেলমেন্ট ফেলিওরটা এখানে কিভাবে হচ্ছে না, একদল মানুষ, তার কাছে কিন্তু আহ তার লেবার পাওয়ার ছাড়া, তার শ্রমশক্তি ছাড়া আর কিছু নেই। এবার শ্রমশক্তিটা সে তার এন্ডাওমেন্ট, আমরা ইকোনমিক্সে এন্ডাওমেন্ট এন্টাইটেলমেন্ট এই তফাৎগুলো করে থাকি। ইনিশিয়াল এন্ডাওমেন্ট হচ্ছে আমার লেবার পাওয়ার, এছাড়া আর কিচ্ছু নেই, আমার সোনা দানা নেই, আমার জমি জমা নেই, আমার কিচ্ছু নেই, আমার শুধু লেবার পাওয়ার আছে। তাহলে আমার যদি এন্ডাওমেন্টটা হচ্ছে লেবার পাওয়ার, তাহলে এন্ডাওমেন্ট থেকে আমি এন্টাইটেলমেন্টে আমি উত্তরণ হতে পারি, আমি যেতে পারি তখনই যদি সেটা আমি এক্সচেঞ্জ করতে পারি অন্য কিছুর সঙ্গে। অর্থাৎ লেবার পাওয়ারটাকে আমি বিক্রি করলাম, ফলে আমার লেবার পাওয়ারের বিনিময়ে আমি একটা কিছু পেলাম, সেটা দিয়ে আমি খেলাম। তো এই যে এন্ডাওমেন্ট থেকে আহ, আমার একটা এক্সচেঞ্জ এন্টাইটেলমেন্টে যাওয়া, সেটা কিন্তু শুধু পুরোটা আমার হাতে নয়। সেটা হচ্ছে পরিস্থিতি কেমন, লেবার মার্কেটটা কিরকম, তার উপর নির্ভর করছে। অর্থাৎ কোনোভাবে যদি লেবার পাওয়ারের দামটা কেউ না দিতে চায়, তাহলে কিন্তু আমি খেতে পাবো না। অর্থাৎ এখানে হচ্ছে একটা এন্টাইটেলমেন্ট ফেলিওর। এই এন্টাইটেলমেন্ট ফেলিওরটাই হচ্ছে এখানে ওনার তত্ত্বের যে অবদানটা, সেটা হচ্ছে এইখানে। অর্থাৎ কি, যে এটা কিন্তু সামগ্রিকভাবে খাদ্যশস্যের উৎপাদনের উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে কিছু গোষ্ঠী, কিছু মানুষের, তাদের এন্টাইটেলমেন্ট ফেলিওরের উপর। অর্থাৎ তাদের এন্টাইটেলমেন্ট যদি থাকে তাহলে তারা পাচ্ছে সেটা, সেটা যদি না থাকে তাহলে তারা খেতে পাচ্ছে না। তো এটা এক অর্থে বলতে গেলে জাস্ট খুব সিম্পল আইডিয়া, যে আমরা মার্কেট এক্সচেঞ্জ এবং সেখানে পারচেজিং পাওয়ার কমে যায়, কারণ হচ্ছে রিলেটিভ প্রাইসটা যদি বদলে যায়, তাহলে অনেক সময় আমি যে জিনিসটা বিক্রি করছি তার দামটা যদি যথেষ্ট না হয়, আমি তাহলে যথেষ্ট আয় করতে পারবো না। সেটা অনেকটা ওই ধরনেরই, কিন্তু এটাকে উনি তত্ত্বায়ন করলেন, এটাকে এন্টাইটেলমেন্ট বলে। তাহলে কি দাঁড়াচ্ছে, এন্টাইটেলমেন্টটাকে আমি একটা ওই অঙ্কের ভাষায় ওটাকে একটা সেট বলে ভাবতে পারি, অপরচুনিটি সেট। এবার ওই সেটটা আমার আয়ত্তের মধ্যে, আমি সেটের বাইরে তো আর কিছু কনজিউম করতে পারি সেটটা, কিন্তু এই সেটটা শ্রিঙ্ক করে যাবে যদি আমার ওই এন্টাইটেলমেন্ট ফেলিওর। অর্থাৎ এন্টাইটেলমেন্ট ফেলিওর মানে হচ্ছে ওই এন্টাইটেলমেন্ট সেটটা ওটা শ্রিঙ্ক করে যাচ্ছে, ছোট হয়ে যাবে এবং প্রায় জিরো হয়ে যাবে। তো এই সেটের কনসেপ্টটাই কিন্তু উনি টেনে নিয়ে যাচ্ছেন। এরপরে এরপরে কি হলো, এরপরে হচ্ছে যে এন্টারটেনমেন্টটা স্টিল কিন্তু ওটা কমোডিটি স্পেসের মধ্যে। অর্থাৎ আমি এন্টারটেনমেন্টটাকে ভাবতে পারছি কমোডিটি স্পেস, আমি লেবার পাওয়ার বিক্রি করছি, করে ফুড গ্রেন কিনছি, এটা কমোডিটির মধ্যে। এবার সেটটাকে তো আমি কমোডিটি ছাড়িয়ে অন্যভাবে ভাবতে পারি। কিরকম সেটা? সেটা হচ্ছে যে সেটটা আমি যদি কমোডিটি স্পেস থেকে আমি যদি চলে যাই, সেটা হচ্ছে যাকে উনি বলছেন ফাংশনিং স্পেস, স্পেস অফ ফাংশনিং। ফাংশনিংটা কি জিনিস? সেটা হচ্ছে যে হোয়াট আই ক্যান ডু অর হোয়াট আই ক্যান বি, মানে আমি কি হতে পারি, আমি কি করতে পারি,
সেইগুলোকে নিয়ে উনি বলছেন যেটাকে সেট অফ বিইংস অ্যান্ড ডুইংস। এই সেট অফ বিইংস অ্যান্ড ডুইংস এইটাকে নিয়ে হচ্ছে আপনার ওই ফাংশনিং গুলো। তাহলে এক একটা ফাংশনিং আমি যদি বলি যে আমার এবিলিটি টু মুভ অ্যাবাউট, এবিলিটি টু ওয়াক, এবিলিটি টু রিড, এই যে এইগুলো আর কি, এগুলো সব এক একটা ফাংশনিং। যে আমি যদি আহ টানা লেখা পড়ে যেতে পারি, আমি যদি 6 মাইল হেঁটে যেতে পারি, এগুলো সব আমার ফাংশনিং। আমি ফাংশনিং, এবার এই ফাংশনিং গুলো যেগুলো যা 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 আমার আয়ত্তের মধ্যে আছে সবগুলো, সমস্ত সম্ভাব্য ফাংশনিং গুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, যে কালেকশনটা, যে সেট, ওই সেটটাকে আমরা ক্যাপাবিলিটি সেট বলতে পারি। অর্থাৎ ক্যাপাবিলিটিটা হচ্ছে একটা সেটের ধারণা, আর ফাংশনিংটা হচ্ছে ঠিক যেমন আমরা ইকোনমিক্সে যেমন আহ, ওই গুড এ আর গুড বি বা গুড এক্স গুড ওয়াই করে যেভাবে করি, ওই দুটো গুড এর স্পেসে আমরা যেটা করি, সেখানে বাজেট সেটটা হচ্ছে যে কোনো একটা বিন্দু ওই বাজেট সেটের মধ্যে, সেটা হচ্ছে কিছুটা গুড এ আর কিছুটা গুড বি, এইভাবে করি। এখানেও ঠিক তাই, যে আমি সেটের মধ্যে কিছুটা এ ফাংশনিং কিছুটা বি ফাংশনিং নিয়ে এক একটা বিন্দু হবে এখানে। তাহলে আমি বলতে পারি যে আমি যখন একটা জিনিস এখান থেকে পছন্দ করছি, বা আমার যা হোক একটা কিছু ম্যাক্সিমাইজ করছি, তো সেইটা হচ্ছে যে একটা ফাংশনিং এর একটা বান্ডল। ঠিক যেমন বান্ডল অফ গুডস, এখানে হচ্ছে ফাংশনিং এর বান্ডল। অর্থাৎ এ ফাংশনিং কতটা, বি ফাংশনিং কতটা, তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর। অঙ্কের ভাষায় বলতে গেলে এটা একটা ভেক্টর। তাহলে ক্যাপাবিলিটি সেট হচ্ছে এইসব ভেক্টর গুলোর সমষ্টি, এটা হচ্ছে সেট। তাহলে ক্যাপাবিলিটি সেট হচ্ছে ইজ এ সেট অফ ভেক্টরস অফ ফাংশনিংস। এই হচ্ছে তত্ত্ব। হুম। তাহলে তত্ত্বটা হচ্ছে এই যে হোয়াট ইজ ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি এখানে হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলছি সক্ষমতা, দন্তেস দিয়ে সক্ষমতা। এখানে মনে রাখতে হবে যে এটাও অমর্ত্য সেন নিজেই বলে দিয়েছিলেন এইভাবে করতে। যেমন আমরা যদি বলি ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, সেখানে উন্নয়নটা, উন্নয়নের স্বাধীনতা বলবো, বা উদাহরণ, এখানে ফ্রিডমটা আমরা সবসময় অনেক সময় স্বাধীনতার সঙ্গে মিলিয়ে ফেলি, ফ্রিডম মানে স্বাধীনতা, কিন্তু তাহলে তো সে অর্থটা আসছে না। মানে এখানে ফ্রিডম বলতে যা বোঝাচ্ছে সেই অর্থটা আসছে না, এখানে ফ্রিডম বলতে ওই ক্যাপাবিলিটি সেটের ধারণাটাই আসছে। তো সেই জন্য আমরা তফাৎ করার জন্য যেটা করলাম, সেটা হচ্ছে যে ক্যাপাবিলিটিটাকে সক্ষমতা, সক্ষমতা মানে দন্তস্ব দিয়ে, আর ফ্রিডমটাকে আমরা করলাম সক্ষমতা, দন্তেশ্বয় বয়। তো দন্তেশ্বয় বয় তার সঙ্গে ক্ষমতা, সেটা হচ্ছে আহ, সক্ষমতা ফর ফ্রিডম। আর ক্যাপেবিলিটির জন্য বাংলা করা হয়েছে সক্ষমতা, সেটা দন্তেশ্ব। আমার লেখাটাতেও যেটা আপনাদের সার্কুলেট করা হয়েছে ওখানেও দেখবেন যে আমরা এটা মেনটেন করে গেছি। এবং এটা আমরা যারা লেখালেখি করি এখানে আমরা সবসময় ওটা মেনটেন করি। কারণ এখানে ফ্রিডম মানে আমরা অনেক কিছু বাংলায় করে থাকি বটে, কিন্তু এখানে যে ফ্রিডমের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সক্ষমতা বলতে অনেকটা কাছাকাছি আসছে এটা। আর ফ্রিডম আর ক্যাপাবিলিটি প্রায় একই এখানে অমর্ত্য সেনের মানে তত্ত্বায়ন অনুসারে। কিন্তু ফ্রিডমটা অনেক সহজবোধ্য বলে এটাকে বলা হয় যে তাহলে ক্যাপাবিলিটি সেটের সাইজটাই আমার ফ্রিডমটাকে নির্ধারণ করে দিচ্ছে। অর্থাৎ আমার যদি ক্যাপাবিলিটি সেটটা আপনার থেকে অনেক বড় হয়, তাহলে আমারও ফ্রিডমও বেশি আছে ধরে নিতে হবে, কারণ আমি একটা বড় সেট থেকে আমি সিলেক্ট করতে পারছি। সুতরাং যার সেট যত বড় তার তত বেশি ফ্রিডম, এইভাবে ভাবা যেতে পারে। এবং ডেভেলপমেন্টাল ফ্রিডম যখন বলা হচ্ছে, তখন কিন্তু ওই সক্ষমতাটা জোর দিয়ে যদি আমরা বলি যে ডেভেলপমেন্টাল ফ্রিডম, সেইটা কিন্তু আহ, সেটা দিয়েই কিন্তু একটা যে কোনো দেশের বা সমাজের বা যে কোনো জনগোষ্ঠীর আমরা উন্নয়নটা মাপতে পারি। অর্থাৎ সেখানে উন্নয়নটা মাপতে গেলে আমাকে এখানে ফ্রিডমটা দেখতে হবে, এবং ফ্রিডম অর্থে ওই সেট অফ ক্যাপাবিলিটি ভাবতে হবে। তাহলে যেমন ওনার যে একটা আহ, সহজবোধ্য একটা পেপার ছিল প্রথম দিকে, সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট অ্যাজ ক্যাপাবিলিটি এক্সপ্যানশন। মানে এটাই হচ্ছে মূল কথা, ডেভেলপমেন্ট অ্যাজ ক্যাপাবিলিটি এক্সপ্যানশন, যেটাকে উনি পরে বলছেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। মানে ওই ফ্রিডম আর ক্যাপাবিলিটি অনেকটা একই অর্থে। তো ক্যাপাবিলিটি এক্সপ্যানশন তার মানে হচ্ছে এই এক্সপ্যানশন কথাটা যখনই আমি বলছি, তার মানে বুঝতে হবে ক্যাপাবিলিটি উনি সেটের ধারণা থেকে বলছেন, ওটা একটা সেট। তাহলে ক্যাপাবিলিটি ইজ এ সেট অফ ভেক্টরস অফ ফাংশনিং। এবং সেখান থেকে ক্যাপাবিলিটি এক্সপ্যানশনের কথা বলছেন। এইবারে প্রশ্নটা হচ্ছে যে এগুলো কি, মানে আমি যদি বাস্তবে উদাহরণ দিই তাহলে কি 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 দেবো, কি ধরনের জিনিস। আমি একটা কতগুলো তো বললাম আর কি, যে একটা
মানে আমি যদি ভাবি যে আমাদের একটা ডিজিজ ফ্রি আমার এনভায়রনমেন্ট, ডিজিজ ফ্রি লাইফ আর কি আমার, বা মরবিডিটি মর্টালিটি, এই যে ইন্ডিকেটর গুলো হয়, এখন বাস্তবে কিন্তু এই আপনি যে প্রশ্নটা শুরু করেছিলেন যে আমাদের অ্যাপ্লাইড কাজে আমরা কিভাবে করব, বাস্তবে যেটা সমস্যা হয় সেটা বলি, সেটা হচ্ছে যে এই ফাংশনিং আর ক্যাপাবিলিটিটা তাত্ত্বিকভাবে আমরা পরিষ্কার বুঝতে পারছি পার্থক্য, কিন্তু বাস্তবে আপনি যখন এগুলো মাপঝোপ করতে যাবেন তখন কিন্তু এইটা পার্থক্য করা খুব মুশকিল। কারণ আমরা যেগুলো করি মূলত যেটাকে বলা যেতে পারে যে এক ধরনের সূচক, নন ইনকাম সূচক আর কি, অর্থাৎ আয় ছাড়া অন্য যে কোনো সূচক একটা আমরা নিয়ে থাকি, এবং সেই সূচকটা ক্যাপাবিলিটির ধারণার কাছাকাছি, সেই জন্যই নেওয়া হয়। আজকে আপনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর কথাই ভাবুন। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখানে তিনটি সূচক থাকে, এবং তিনটি সূচকের একটি আবার কিন্তু আয়। সুতরাং অমর্ত্য সেন বলেছেন যে নন ইনকাম ডাইমেনশন সেটাই ফাংশনিং, কিন্তু আমরা তো আয়ের সূচকটাও হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ঢুকিয়ে ফেলেছি। এগুলো হচ্ছে একটা, কি বলবো, এক ধরনের প্র্যাগমেটিক ব্যাপার। এবং অমর্ত্য সেন পুরোটা জানেন, যেহেতু মাহবুবুল হক এবং অমর্ত্য সেন দুজনে মিলে এটা করেছিলেন গোড়াতে। এবং মাহবুবুল হক যখন এটা করছেন, অমর্ত্য সেন তখন বলেছিলেন যে এটা খুব, মানে এটা উনি খুব খুব একটা পছন্দ করছিলেন না। তখন মাহবুবুল হক বলেছিলেন যে উই নিড এ ডেলিবারেটলি কনস্ট্রাক্টেড ক্রুড ইন্ডেক্স, deliberately constructed crude index, to replace GDP, GDP or GNP per capita। অর্থাৎ জিডিপিটা ক্রুড তো বটেই, কিন্তু সেটাকে রিপ্লেস করতে চরম একটা সফিস্টিকেটেড ইন্ডেক্স আমরা আনতে পারবো না, কারণ অনেক সমস্যা আছে, ডেটা প্রবলেম আছে, অনেক কিছু আছে। কিন্তু এইটা একটা স্টেপ ফরওয়ার্ড হতে পারে যে আমি ওই ওয়ান ডাইমেনশনাল শুধু জিডিপি না করে আমি অন্তত আরো দুটো ডাইমেনশন অ্যাড করতে পারলাম, করে তিনটে ডাইমেনশন নিয়ে আমি একটা মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স করতে পারলাম। ক্রুড ইন্ডেক্স, ভেরি ক্রুড, কিন্তু দ্যাট ডাজ দ্য জব, কাজটা হলো আমার। অর্থাৎ 1990 থেকে আমি যখন হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দেখছি, যখন ইউএনডিপি যখন শুরু করলো, শুরুতে কিন্তু একটা খুব স্কেপটিসিজম ছিল, কিন্তু আজকে দেখুন 34 34 বছর পরে আহ, এখন মোটামুটি ভাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, শুধু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কেন, আজকে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স এমপিআই, সেটাও মোটামুটি সকলের কাছে গ্রহণযোগ্য এখন। অর্থাৎ এই উন্নয়ন কমিউনিটি যদি বলি, ডেভেলপমেন্ট কমিউনিটি, সেখানে কিন্তু এখন এই ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা হয় এখন কিন্তু। হ্যাঁ, জিডিপি ইজ নেসেসারি, সেটা কিন্তু জিডিপি ইজ নেভার সাফিসিয়েন্ট, এটা সবাই এখন জানে। এবং এখন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এটা ঢুকে গেছে যে ইনকাম ইজ ইম্পর্টেন্ট, বাট ইনকাম হ্যাজ অনলি ডেরিভেটিভ ইম্পর্টেন্স। এটাও অমর্ত্য সেনের কথা। অমর্ত্য সেন বলেছেন যে ইনকাম হ্যাজ অনলি ডেরিভেটিভ ইম্পর্টেন্স, ইটস নট ইন্ট্রিনজিক্যালি ইম্পর্টেন্ট, ইট হ্যাজ ডেরিভেটিভ ইম্পর্টেন্স। ডেরিভেটিভ ইন হোয়াট সেন্স, যে এটা জন্য আমার ক্যাপাবিলিটিটা ইনফ্লুয়েসড হয়, এবং আমার ক্যাপাবিলিটি এক্সপ্যানশনের অনেকটা আমার ইনকামের উপর নির্ভর করে, কিন্তু সবটা নয়। এই যে প্রশ্নটা আর কি, এইটা আমাদের কিন্তু একটা নতুন রিসার্চের জায়গা খুলে দেয়। অর্থাৎ আমি যদি আমার আহ আমি যদি কোনো, এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে শুরুটা কিন্তু ব্যক্তির সক্ষমতা, সমষ্টি কিন্তু ব্যক্তিকে নিয়ে সমষ্টি, ব্যক্তির যোগফল নিয়ে সমষ্টি। আর ইদানিংকালে একটা হচ্ছে দেখছি, এটা হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটি অ্যাসোসিয়েশনের অনেক সদস্য আছেন যারা এইসব নিয়ে কাজ করেন, কিন্তু আমি এটাতে খুব একটা কমফোর্টেবল নই, এবং অমর্ত্য সেনও সম্ভবত চুপ করে থাকেন, এটা নিয়ে বেশি কিছু বলেন না। সেটা হচ্ছে ইদানিংকালে একটা কমিউনিটি ক্যাপাবিলিটি, ফ্যামিলি ক্যাপাবিলিটি, এই ধরনের অনেক কনসেপ্ট আসছে। কিন্তু এগুলো কিন্তু আপনি যদি ভালো করে অমর্ত্য সেন পড়ে দেখেন, অমর্ত্য সেনের কোথাও এগুলো নেই। অমর্ত্য সেন কখনো কমিউনিটি নিয়ে কোনো কথা বলেন না, মানে ওই অর্থে বলেন না। অর্থাৎ এখানে আলাদা করে কমিউনিটি ক্যাপাবিলিটি ওভার অ্যান্ড অ্যাবাভ ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি আর সামেশন অফ ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি, এরকম কোনো কনসেপ্ট নেই। অর্থাৎ কমিউনিটি বা গ্রুপের যদি বলি, গ্রুপ মানে হচ্ছে জাস্ট অ্যাডিশন অফ ইন্ডিভিজুয়ালস। এবার ইন্ডিভিজুয়ালের কেন এটা বলছেন উনি, এটার গুরুত্বটা কেন, কেন ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি? কারণ হচ্ছে যে সো কল্ড কমিউনিটি ক্যাপাবিলিটিতে আমরা দেখেছি, আমি ভারতবর্ষেও বিভিন্ন ক্ষেত্রে এগুলো দেখবেন যে অনেক সময় হয় কি,
একটা গ্রামের ওই যেটাকে আমরা পঞ্চায়েত বলি, ওই সেই এক ধরনের ছিল যে পঞ্চায়েত সেখানে একটা জিনিস আর্টিকুলেট করছে যে না, এইটা আমাদের এখানে চলে না, আমরা এটা, কিন্তু সেখানে কোনো ব্যক্তি কিন্তু সেটাকে অপোজ করতে পারছেন না। অর্থাৎ কোনো ব্যক্তি কিন্তু তার থেকে দ্বিমত হতে পারছেন না, কারণ সেটা পঞ্চায়েত ঠিক করে দিয়েছে যে এর বাইরে কিন্তু হতে পারে না কিছু। শুধু আমরা মনে করি এটাই সকলের জন্য ভালো, অতএব এটা ভালো। আমার মনে হয় ক্যাপাবিলিটি বা ফাংশনিং এটা কিন্তু এটার থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ ব্যক্তির সেট অফ ফাংশনিং এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং ব্যক্তির সেট অফ ফাংশনিং, ব্যক্তির ক্যাপাবিলিটি সেট। এবারে আমি যদি বলি দেশের, তাহলে কি দেশ হচ্ছে তার সমগ্রটা, তাকে এগ্রিগেট করতে হবে। সুতরাং এগ্রিগেশনটা একটা প্রবলেম, এগ্রিগেট করতে হবে সেটাকে, যাই হোক সেটা অন্য। কিন্তু আমি বলছি কেন্দ্রীয় চরিত্রটা কিন্তু ব্যক্তি এখানে, এবং এখানে কিন্তু কোনো সমষ্টি দিয়ে শুরু হচ্ছে না, শুরুটা হচ্ছে ব্যক্তি দিয়ে, এটা মনে রাখতে হবে আমাদের সবসময়। তো এবারে ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি, এবার ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি যেটা আমি বললাম এটা মাল্টি ডাইমেনশনাল হতে বাধ্য, কারণ হচ্ছে আর এর ডাইমেনশনের কোনো শেষ নেই, আপনি অনেক রকম ডাইমেনশন নিতে পারেন। মার্থা নাসবাম যেমন একটা, উনি, এটাও খুব চর্চা হয় দেখেছি, যে একটা লিস্ট অফ ফাংশনিংস উনি বলে দিচ্ছেন, 10টা ফাংশনিং এর কথা উনি বলছেন। এবং সেটা অনেকটা, যেহেতু উনি ফিলোসফার, ফলে উনি ফিলোসফি থেকে অনেকটা ড্র করছেন, উনি একদম অ্যারিস্টটল থেকে, এবং উনি অ্যারিস্টটল এক্সপার্ট। তো অ্যারিস্টটলের নিকোম্যাকিয়ান এথিক্স থেকে উনি ড্র করে 10টা ফাংশনিং এর কথা উনি বলেছেন। তো এটা একটা এটা বিভিন্ন জায়গায় উনি লিখেছেন, একটা লেখা প্রথম উনি লিখলেন যেটা, সেটা হচ্ছে ইন ডিফেন্স অফ অ্যারিস্টটলিয়ান এসেনশিয়ালিজম বলে একটা একটা পেপার ছিল, সেখানে উনি এই 10টা শুরু করলেন। তারপর অনেকে ওই 10টা নিয়ে অনেক রকম চর্চা করেছেন, ইত্যাদি ইত্যাদি। অমর্ত্য সেন কিন্তু এই 10টার লিস্ট নিয়ে কিচ্ছু বলেননি, কখনো বলেননি, কোনো ডিবেটেও যাননি। কেন জানেন? কারণ হচ্ছে যেই মুহূর্তে আপনি 10টাকে স্যাক্রোসাঙ্ক্ট করে দিচ্ছেন, তাহলে আপনার আর কোনো ফ্লেক্সিবিলিটি থাকছে না। কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা ইম্পর্টেন্ট। অর্থাৎ যদিও বিভিন্ন সমাজে হোয়াট ইজ গুড ফর আস, or what is good for an individual, a reasonable individual, what is good for him or her, সেইটা কিন্তু অনেকটা তাদেরই বলার কথা। কিন্তু তাহলে কি প্রত্যেকটা সমাজে বিভিন্ন মূল্যায়নের মাপকাঠি হবে? না, তা হবে না। কিন্তু আমি যদি সমস্ত সমাজ যদি তাকিয়ে দেখি, তাহলে কতকগুলো কিন্তু এই যেটাকে আমরা বলি ইন্টারসেকশন আমরা পেতে পারি। অর্থাৎ আপনি 10টা জিনিসকে ইম্পর্টেন্ট মনে করছেন, আমি 10টা জিনিসকে ইম্পর্টেন্ট মনে করছি, কিন্তু হিসেব করলে দেখা যাবে তিন চারটে জিনিস কিন্তু এর মধ্যে কমন এসে যাচ্ছে। তা এই যে তিন চারটে জিনিসের মধ্যে কমন হয়ে গেল, এই ইন্টারসেকশনটা দিয়েই কিন্তু আমি একটা মূল্যায়নের মাপকাঠি আনতে পারি। সেই জন্য মূল্যায়নের মাপকাঠিটা যে বিশেষভাবে একটা বিশেষ কালচারালি কনস্ট্রাক্টেড হতেই হবে তার কোনো মানে নেই, এবং হয় না, হওয়ার কথা নয়, এবং অমর্ত্য সেন তার বিরোধী আর কি। অর্থাৎ এটা বিশেষ কোনো কালচার দ্বারা ড্রিভেন হবে না। সব কালচারেই দেখা যাচ্ছে, এটা ওনার বিশ্বাস, সেটা হচ্ছে সব কালচারেই দেখা যাচ্ছে কতগুলো কমন জিনিস আছে, যেটা কিন্তু সবাই বলবে যে না, দোজ আর রিজনেবল। এই যে রিজনেবল, সবাই যেটাকে রিজনেবল বলে মেনে নেবেন, এইটা নিয়ে ওনার একটা ভরসা আছে যে সবাই এটা রিজনেবল বলে মেনে নেবেন। এবং সেগুলো কি, সেগুলো এতটাই মিনিমাল যে যার ফলে আমার মনে হয় যে এ নিয়ে খুব দ্বিমত হয়তো হবে না। সেটা হচ্ছে যে একটা, মানে বেঁচে থাকা, ধরুন মানে লম্বা আয়ু, এবং রোগবিহীন লম্বা আয়ু যদি আমি ভাবি, দীর্ঘ আয়ু, রোগবিহীন দীর্ঘ আয়ু। এবং এটা যে একটা ভালো জিনিস এটা হয়তো সম্ভবত সবাই বলবে। দীর্ঘ আয়ু কিন্তু সবসময় ভালো নয় যদি সেটা ভীষণভাবে রোগগ্রস্ত হয়। কিন্তু আমি যদি বলি যে রোগহীন একটা দীর্ঘ আয়ু, রোগহীন দীর্ঘ আয়ুটা নিয়ে কারোর দ্বিমত থাকতে পারে না, সে আপনি যে সংস্কৃতির মানুষ হন না কেন। সুতরাং এইরকম কতগুলো জিনিস, কিংবা ধরুন এবিলিটি টু রিড অ্যান্ড রাইট, যেটা যে, বা যদি বলুন যে হ্যাভিং নলেজ, জাস্ট হ্যাভিং নলেজ, হ্যাভিং নলেজটাও কেউ এখানে কিন্তু কেউ আপত্তি করতে পারে না যে আমার আমার নলেজ থাকবে, এটা তো প্রত্যেক ব্যক্তিরই থাকতে মানে চাইবে সেটা। এটাও কিন্তু ক্রস কালচারাল দেখলে দেখা যাবে যে এরকম কতগুলো জিনিস আছে যেগুলোতে কিন্তু আমরা ওই আহ, আহ, ওই ইন্টারসেকশন বলে সেগুলোকে নিয়ে নিতে পারি। তো এইটা হচ্ছে একটা দ্বিমতের জায়গা, আমি যেটা বললাম যে অনেকে মার্থা নাসবামের 10টার লিস্ট ফলো করে অনেকে কাজ করেছেন, এম্পিরিক্যাল কাজও করেছেন। এবং সেখানে তারা বলছেন যে ওই তো মার্থা নাসবাম বলেছেন এই 10টা, তো আমি এই 10টা নিয়ে কাজ করেছি। এবার কেউ বলতে পারে যে না, ওই 10টাই বা নিলে কেন, আরো তো 5টা নেওয়া যেত।
বা ওই 10টার মধ্যে তুমি দেখতে পাচ্ছ না এর মধ্যে একটা কন্ট্রাডিকশন হচ্ছে এই দুটোর মধ্যে? তো সেইটা তাহলে কি হবে, সেটা তুমি কেন ওটা নিলে? আবার ওই 6 নম্বরটা আর 9 নম্বরটার মধ্যে দেখছো না একটু রিপিটিশন হয়ে যাচ্ছে, এরকম প্রশ্ন উঠতেই পারে। যখনই আপনি একটা লিস্ট বানাবেন সব সময় এরকম একটা প্রশ্ন আসবে যে আপনি তো এই এই 6 নম্বর আর 9 নম্বর তো রিপিটেশন দেখছি, এর 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে তো কন্ট্রাডিকশন দেখছি, আসবেই এটা। সুতরাং প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে দেখবেন যে তাহলে প্রথমে আমার যে কোনো অ্যাপ্লাইড কাজে প্রথম আমার সমস্যাটা হচ্ছে যে হাউ ডু আই পিন ডাউন দ্য সেট অফ ফাংশনিং যেটা আমি আসলে ক্যাপচার করতে চাইছি। এবারে কথা হচ্ছে যে সেইটা, এবং পল আনন্দের লেখাতে দেখবেন মানে উনি যে স্লাইড গুলো দেখিয়েছেন, আমি স্লাইড গুলো দেখছিলাম, সেখানে কিন্তু উনি এই এই জিনিসগুলো আলোচনা করেছেন যে অনেকগুলো জিনিস আছে, কিন্তু সেখানে ওই শেষমেশ ওইটাই আর কি, যে যে কোনো রিজনেবল পার্সন সে আমার এই 8টা বা 10টাতে মোটামুটি এগ্রি করবে, এইভাবে লোকে এগোয় আর কি, মানে দ্বিমত থাকতেই পারে, কিন্তু যে কোনো রিজনেবল পার্সন। এবং এটা মরাল ফিলোসফিতে এটা একটা খুব কমন টার্ম যে রিজনেবল পার্সন। তো এ রিজনেবল পার্সন উড এগ্রি উইথ মি, এইভাবে দেখবেন যে মরাল ফিলোসফির বইগুলো সবসময় লেখা থাকে। আর্গিউ করছে 500 পাতা লিখে ফেলেছে, কিন্তু বারবার কিন্তু ওই কথাটাই আসছে যে আমি বলছি কথাটা আসছে না, বলছে যে এনি রিজনেবল পার্সন উড এগ্রি উইথ মি, এই কথাটা বারবার বলা হয় মরাল ফিলোসফিতে। এবং অমর্ত্য সেনের আর্গুমেন্টের ধরনটাও দেখবেন অনেকটা এইরকম, যে এনি রিজনেবল পার্সন উড এগ্রি উইথ মি। তো এই যে রিজনেবল পার্সনের যে ধারণাটা, সেইটা দিয়েই কিন্তু এই লিস্টটা, কনসেপ্টটা আনতে হবে আর কি, যে কিরকম হবে। আচ্ছা, এরপরে যেটা আরেকটা সমস্যার কথা যেটা বললাম সেটা হচ্ছে ওই ফাংশনিং আর ক্যাপাবিলিটির পার্থক্য করা। এইটা খুব সোজা কাজ নয়, কিন্তু থিওরিটিক্যালি আপনি যখন কাউকে বলছেন বা পড়াচ্ছেন তখন কিন্তু এটা খুব কাজের জিনিস। খুব কাজের জিনিস এই কারণে যে এইটা না আমাদের অনেক কিছুতে নজর করতে সাহায্য করে। কিরকম বলি একটা, যেটা উনি খুব একটা অবভিয়াস একটা যে উদাহরণ সবসময় দিয়ে থাকেন, সেটা হচ্ছে যে ওই বিটুইন স্টার্ভিং অ্যান্ড অ্যান্ড ফাস্টিং। আমি ফাস্টিং মানে আমি খাচ্ছি না, স্টার্ভিং মানেও আমি খাচ্ছি না, কিন্তু দুটোর মধ্যে এসেনশিয়ালি একটা ডিফারেন্স আছে। আমি যখন স্টার্ভ করছি মানে হচ্ছে আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ফুড, আর আমি যখন ফাস্ট করছি তখন আই হ্যাভ অ্যাক্সেস টু ফুড বাট আই হ্যাভ চোজেন নট টু। তাহলে আই হ্যাভ চোজেন নট টু ইট ফুড, সেটা যদি ফাস্টিং হয়, আর স্টার্ভিং হচ্ছে আই হ্যাভ নো অ্যাক্সেস টু ফুড। তাহলে হাউ ডু ইউ মেক এ ডিস্টিংশন বিটুইন দ্য টু? এই দুটোর মধ্যে তফাৎটা আমি কিভাবে করবো? আমি যদি বলি যে একজন মানে উপবাস করতে 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 রোগা হয়ে গেছে, উপবাস করতে 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 সে অপুষ্টিতে ভুগছে, হতে পারে এটা, কিন্তু তবু সেটা উপবাস। আর একজন খেতে না পেয়ে পেয়ে না খেতে না পেয়ে পেয়ে অপুষ্টিতে ভুগছে, রোগা হয়ে গেছে। তাহলে আমি যদি ফাংশনিং এর জায়গাটা দেখি, ফাংশনিং হচ্ছে যে অ্যাকচুয়ালি হোয়াট আই হ্যাভ অ্যাচিভড, তাহলে ফাংশনিংটা হচ্ছে হাউ আই এম ডুইং। তাহলে আমি যদি ফাংশনিং এর দিক থেকে এই দুজনের মধ্যে কিন্তু ভিজিবলি কোনো তফাৎ নেই, দুজনেই অপুষ্টিতে ভুগছেন, দুজনেই রোগা, কিন্তু দুজনের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে ক্যাপাবিলিটির পার্থক্য। অর্থাৎ একজনের ক্যাপাবিলিটি আছে কিন্তু উনি হি অর শি ইজ নট চুজিং দ্য রাইট ফাংশনিং, আরেকজনের কিন্তু ক্যাপাবিলিটি নেই বলেই তিনি এই ফাংশনিংটা তিনি চুজ করতে বাধ্য হচ্ছেন। তো অর্থাৎ এখানে কিন্তু আমি যদি বোঝাতে চাই কাউকে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্রিডম, সেটা এইটা আর কি, যে আমার একটা জায়গাতে ফ্রিডমই নেই, আমার ফুডের ওপর কোনো অ্যাক্সেস নেই, তার মানে আমি ওই ফ্রিডমটার থেকে বঞ্চিত। আরেকজন কিন্তু সেখানে তার আছে খাবার কিন্তু সে খাচ্ছে না ফর সাম আদার রিজন, ফাস্টিং। এটা ওনার উদাহরণ, এটা খুবই অবভিয়াস উদাহরণ, কিন্তু এছাড়া কিন্তু এই ধরনের উদাহরণ আপনিও কিন্তু অনেক কিছু ভাবতে পারেন যেখানে দেখা যাবে যে আসলে কিন্তু ক্যাপাবিলিটিটা ম্যাটার করছে। অর্থাৎ সত্যি আমার সেই অ্যাক্সেসিবল সেটটা আমার সেট আছে কি নেই, এটা ম্যাটার করছে। ধরা যাক এইরকম যে আমি ঠিক করে দিলাম যে সবাইকে প্রতিদিন 500 গ্রাম চালের ভাত খেতেই হবে, কেউ স্টার্ভ করছে না, সবাই পেট ভরে 500 গ্রাম চালের ভাত খাচ্ছে, কিন্তু আমার একদম ভাল লাগছে না, আমি মনে করি যে আমার 300 গ্রাম চাল হলেই হবে, তার বদলে আমি একটা দুটো পেয়ারা খাবো। তো এই এই ফ্রিডমটা আপনি আমাকে দিচ্ছেন।
আপনি আমাকে বলছেন যে সবাইকে 500 গ্রাম চালের ভাত খেতে হবে। তো এইটা হচ্ছে কি, আমি একটা জিনিস আমি চুজ করতে বাধ্য হয়েছি, কিন্তু সেই চয়েসটা হয়তো আমি নিজেও করতাম। হয়তো আমাকে যদি চয়েসটা দেওয়া হতো যে তোমার হাতে পেয়ারাও আছে, তোমার হাতে আহ, আহ, ভাত খাওয়ার স্বাধীনতা আছে, তুমি কোনটা নেবে, সে বলবে আমি শুধুই ভাত খাবো, আমি পেয়ারা খাবো না। তো হতে পারতো এটা, কিন্তু তাকে ওই ফ্রিডমটা দিতে হবে। তো এই ফ্রিডম দেওয়াটাই হচ্ছে ক্যাপেবিলিটি। সুতরাং আলটিমেটলি যদি মূল্যায়নের কথা আমাকে বলতে হয়, যে আমি একজন ব্যক্তির জীবনযাত্রার মান, একজন ব্যক্তির তার তার কি বলবো শেষমেশ কল্যাণ যেটা, ওয়েলবিং যেটা, সেইটাকে আমি যদি মূল্যায়ন করতে চাই, আমি কিসের ভিত্তিতে করব? ফাংশনিং এর ভিত্তিতে করব নাকি ক্যাপাবিলিটির ভিত্তিতে করব? অমর্ত্য সেনের তাত্ত্বিক উত্তর হচ্ছে ক্যাপাবিলিটির ভিত্তিতে করব। কিন্তু ওই আবার বললাম যে আমাদের অ্যাপ্লাইড কাজে কিন্তু আমরা ক্যাপাবিলিটিটা দেখতে পাই না। কারণ আপনি সেটটাকে কি করে দেখবেন যে আমার কিসে কিসে অ্যাক্সেস আছে? সেগুলো তো সব হাইপোথেটিক্যাল, আমি তো সেগুলো করছি না নিজে। সুতরাং আমার অ্যাক্সেস আছে কি নেই পুরোটাকে ক্যাপচার করাটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইড কাজের ক্ষেত্রে একটু সমস্যা। সেই জন্য আমরা কি করি? আমরা করি যে যেটাকে আমরা বলি অ্যাচিভড ফাংশনিং, অর্থাৎ যে জিনিসটা আমি করে যাচ্ছি, করতে পারছি, করে সেটাকেই আমি, সেটা তো আসলে ফাংশনিং, ক্যাপাবিলিটি তো নয়, কিন্তু ওইটা দিয়েই আমরা মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স গুলো করে থাকি। তাহলে যত রকমের মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স দিয়ে আমরা যদি মূল্যায়ন করতে চাই কোনো ব্যক্তির, কোনো সমষ্টির, কোনো দেশের, কোনো আহ আহ, কোনো রাজ্যের, তাহলে আমাকে কিন্তু একটা ওই রকম মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সে আসতে হবে, একটা সূচক যেখানে অনেকগুলো সূচকের সমষ্টি। এবং এই সূচকগুলোর যদি আপনি ধারণাগত ভিত্তি বলেন, সেই ধারণাগত ভিত্তিটা অবশ্যই ফাংশনিং থেকে আসছে ঠিকই আর কি। সুতরাং আমরা রাফলি ওটাকে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচই বলে থাকি। এবং পল আনাম যেটা করেছেন গতকাল, সে অনেকগুলো খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, এবং ওরা অ্যাকচুয়ালি, এবং আমি সাজেস্ট করব যিনি এটা আরো ডিটেলে জানতে চাইছেন, এখানে তো অত স্কোপ নেই হাতে ধরে ধরে ওরকম ভাবে সে বলার, কিন্তু ওই পল আনন্দের দু একটা পেপার পড়লেই বুঝতে পারবেন যে ওদের ওই জার্নাল অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটি অ্যাসোসিয়েশনে কয়েকটা পেপার আছে। সেখানে কিন্তু খুব ডিটেলে বলা আছে ওরা কিভাবে সার্ভে করেছে, ওরা সার্ভে করে কিভাবে এই কাজগুলো করেছেন। অনেক আগে আমি বলছি যে তখনও কিন্তু এত ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এত চালু হয়নি। 1990-এর দশকেই আর কি, তখন আহ একটা অমর্ত্য সেনকে নিয়ে বিশেষ সংখ্যা বেরিয়েছিল একটা জার্নালের, ওই কোর বেলজিয়াম ওরা করেছিল। তো সেখানে বেশিরভাগই তাত্ত্বিক পেপার ছিল, একটি পেপার ছিল খুব ইন্টারেস্টিং। সেটা বেলজিয়ামের কনটেক্সটে, দেখুন এটা যে সবসময় যে শুধু উন্নয়নশীল দেশেই করতে হবে তার কোনো মানে নেই। এবং বেলজিয়ামের কনটেক্সটে ওরা এই ফাংশনিং ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করেছিল। কিভাবে করেছিল আমি বলে দিই, তাহলে আপনারা কিছুটা আন্দাজ পাবেন কিভাবে করেছিল। সেটা হচ্ছে যে এই স্টাডিটা ছিল বেলজিয়ামের আনএমপ্লয়েডদের নিয়ে, বেকার যারা, তাদেরকে নিয়ে। এবার বেকাররা, তাদের যে খুব আয়, আয় নিয়ে যে খুব সমস্যা তা নয়, কারণ তো একটা ওয়েলফেয়ার, খুব ভালো রকমের ওদের ওয়েলফেয়ার আছে, ওয়েলফেয়ার সাপোর্ট আছে। তো এই ওয়েলফেয়ার সাপোর্ট দিয়ে তাদের হয়তো খাওয়া পড়াটা হয়ে যাচ্ছে এবং হয়ে যায় আর কি। সুতরাং একেবারে কাউকেই মানে উপবাস করে মরতে হয় না। কিন্তু হোয়াট অ্যাবাউট আদার ফাংশনিংস, এইটা হচ্ছে তাদের প্রশ্ন। এবারে বেলজিয়ান বেলজিয়ান আনএমপ্লয়েড একটা গ্রুপ অফ আনএমপ্লয়েড 300 বা এরকম ওরা করেছিল বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না। তো তাদেরকে জিজ্ঞেস করেছে একটা সেট অফ কোয়েশ্চেন্স। কিরকম কোয়েশ্চেন গুলো? যেমন একটা হচ্ছে এক ধরনের ফাংশনিং, সেটা হচ্ছে তাদের ওই, ওরা বলছেন যেটা সোশিয়েবিলিটি বা সোশ্যাল ফাংশনিং। সোশিয়েবিলিটি মানে অর্থাৎ সামাজিক ভাবে আপনি কতটা ইন্টিগ্রেটেড আর কি সমাজের সঙ্গে। অর্থাৎ আপনি নিজে ফিল করছেন যে আপনি সমাজের কাছে আপনি যেন মানে অপাংতেয় হয়ে গেছেন, আপনি সমাজে অন্তর্ভুক্ত হচ্ছেন না, যেহেতু আপনি বেকার। এই যে মনে হওয়াটা, এটা যদি আপনার হয়, তাহলে এটাকে ওরা একটা ফাংশনিং বলছে। এবার এই ফাংশনিংটা ওরা বলছেন যেটা, যে একটা মাত্র প্রশ্ন দিয়ে তো বার করা যাবে না, আমরা 8টা 10টা করে প্রশ্ন করছি। এই ধরনের এক একটা ফাংশনিং নিচ্ছি, নিয়ে আমি 8টা 10টা করে প্রশ্ন করছি। প্রশ্নগুলো অনেকটা রিলেটেড প্রশ্ন, যে আপনি যদি মানে ধরুন আপনার কি নিয়মিত পার্টিতে যান কিনা, বা আপনার নেবারহুডে যে সব প্রোগ্রামগুলো হয় সেখানে আপনি যান কিনা, সেখানে অংশগ্রহণ করেন কিনা, সেখানে কোনো বক্তব্য রাখেন কিনা, এইরকম অনেক কিছু হচ্ছে। তাহলে সেটা হচ্ছে পার্টিসিপেশন এবং আপনার ওই মানে আচ্ছা, ফিলিং ইন্টিগ্রেটেড কেমন হয় উইথ কথাটা? উইথ দ্য সোসাইটি, এইটা হচ্ছে। তারপরে আরেকটা হচ্ছে যে ধরুন
একটা ওই ফাইন্যান্সিয়ালও কিছুটা আর কি, যে একটা ওই স্টেবিলিটির কনসেপ্ট। অর্থাৎ এখানে হচ্ছে কি, যে ধরুন আপনার যদি হঠাৎ কোনো টাকার দরকার হয়, আপনি কি কারোর থেকে চেয়ে পেতে পারেন বলে মনে হয় আপনার? বা আপনার এরকম অ্যাক্সেস আছে কি যে হঠাৎ যদি কোনো টাকার দরকার হয় আপনি কি পেতে পারেন? তো এটা কিন্তু এক ধরনের সিকিউরিটি সেন্স দেয়। তাহলে সেন্স অফ সিকিউরিটি, একটা একটা ফিলিং অফ সিকিউরিটি, এগুলো সোশিওলজিতে হয়। এই কাজগুলো সোশিওলজিতে এই ধরনের প্রচুর কাজ হয়, হতো আর কি। কিন্তু এটাকে সব এই এই এইগুলোকে ওরা যেটা, এই দুজন রিসার্চার ওরা যেটা বলছেন, এগুলো ফাংশনিং এর সঙ্গে একটা উনি মিলিয়ে দিচ্ছেন আর কি, যে এইগুলোকে। আচ্ছা, টেকনিক্যালি যেটা বলি, সেটা ওরা যেটা করলেন সেটা হচ্ছে এরকম তিনটে বা চারটে ব্রড ফাংশনিং ওরা ধরে নিলেন। নিয়ে এক একটাতে ধরুন 8টা 10টা করে প্রশ্ন আছে। এবার সেই প্রশ্নগুলো নিয়ে উনি ফ্যাক্টর অ্যানালিসিস করলেন। এবং ফ্যাক্টর অ্যানালিসিস যেটা আমরা জানি যে সেটা বেসিক্যালি একটা ডেটা রিডাকশন মেকানিজম। এবারে 40টা প্রশ্ন আছে, সেগুলো চারটে ফ্যাক্টরে ওইভাবে রিডিউস করে সেইভাবে করলেন। করে এবার সেগুলোর সঙ্গে অন্য জিনিসগুলোকে অ্যাসোসিয়েট করে বা কোরিলেট করে এইভাবে একটা অ্যানালিসিস করেছেন। অর্থাৎ এই যে রিসার্চ এজেন্ডাটা বলছি, এই রিসার্চটা কিন্তু তখন থেকে শুরু হয়ে গেছে। মানে এই ধরনের রিসার্চ অনেকেই করছেন। পরে ধরুন সাবিনা আলকার তো বোধহয় আপনাদের এখানে প্রোগ্রামে বোধহয় সেদিন ছিলেন, প্রশান্ত পটনায়ক যেদিন হলো। সাবিনা আলকারের ওনার যেটা পিএইচডির কাজ, সেটা বই হয়ে বেরিয়েছে। ওই কাজটা উনি করেছিলেন পাকিস্তানে। এবং সেখানে আহ, একটা গ্রুপ অফ উইমেন, তারা ওই উম, ফুল ফুলের চাষ করা এবং বিক্রি করা, সেটার সঙ্গে যুক্ত করা হয়েছে তাদেরকে। এবং সেখানে সাবিনা আলকার ওটা ওই ওই জিনিসটাকেই ধরতে চেয়েছেন, যে এরা কতটা তাদের আর্নিং হচ্ছে, এবং তারা আর্নিং এর বাইরে কোনো নন ইনকাম ডাইমেনশন আছে কিনা, যেটা ওরা মনে করছে যে দিস ইজ ইম্পর্টেন্ট। তো সেইটা করে উনি যেটা করেছেন সেটাও রিমার্কেবল, একটা মানে খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং। সেটা হচ্ছে দে আর নট আর্নিং মাচ কম্পেয়ার টু আদার ওয়েজ লেবার, বা যদি বলেন ওয়েজ লেবারের তুলনায়, মজুরির তুলনায় সেটা খুব বেশি নয়। কিন্তু দে ফিল, মানে নানান ভাবে দে ফিল এম্পাওয়ার্ড। আমরা আমরা কারেন্ট টার্মসে যেটা বলি এম্পাওয়ারমেন্ট ইত্যাদি, যদি ওই অর্থে বলেননি, কিন্তু যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইগুলোকে না ফাংশনিং বলা যায়। যে ফাংশনিং, এবং যদি মার্থানাস ভাবে লিস্টটা দেখেন, ওই লিস্টের মধ্যে এই ধরনের জিনিসপত্র আছে আর কি। যে সেখানে একটা ওই আমার সেন্স অফ ওয়ার্থ, আমি নিজেকে কতটা মূল্যবান মনে করছি, এবং অন্যরা আমাকে মূল্যবান মনে করতে পারে কি পারে না, এই যে, মানে আমি ওয়ার্থলেস নই, এই যে জিনিসগুলো, এইগুলো উঠে আসছে সাবিনা আলকারের রিসার্চের মধ্যে দিয়ে। যে এই গ্রুপ অফ উইমেন, ইভেন দো দে আর নট আর্নিং মাচ, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের অন্য ডাইমেনশনে, নন ইনকাম ডাইমেনশনে কিন্তু অনেকটা হচ্ছে। তা আমি এগুলো কয়েকটা এক্সাম্পল বলছি যে যেগুলো অ্যাপ্লাইড রিসার্চে, যেহেতু অ্যাপ্লাইড রিসার্চের কথাটা এলো, যে অ্যাপ্লাইড রিসার্চে এইগুলো ঘুরে ফিরে নানান ভাবে কিন্তু অনেকেই করছেন। এগুলো একটু আপনারা ব্রাউজ করবেন, এগুলো খুলে দেখবেন, তাহলে সেখানে কিন্তু সমস্ত আইডিয়া গুলো পেয়ে যাবেন যে কিভাবে তারা করে, কিভাবে করতে পারে। এবং দেখবেন যে এই ধরনের আইডিয়া কিন্তু যে কোনো কনটেক্সটে, বাংলাদেশের কনটেক্সটে ভীষণভাবে এসে যাবে আর কি। এবং এইটা হচ্ছে কেন, কারণ হচ্ছে যে ফাংশনিংটা যখন অমর্ত্য সেন যখন ডিফাইন করছেন, সেখানে কিন্তু শুধুমাত্র এই লংজিভিটি আর ওই ইয়ার্স অফ স্কুলিং, এইটার মধ্যে উনি কিন্তু সীমাবদ্ধ নন। উনি কিন্তু একটা এক্সাম্পল, একটা উদাহরণ বারবার দিয়ে থাকেন। সেটা মূলত অ্যাডাম স্মিথ থেকে নেওয়া। সেটা হচ্ছে দ্য এবিলিটি টু অ্যাপিয়ার ইন পাবলিক উইদাউট শেম। এই এবিলিটি টু অ্যাপিয়ার ইন পাবলিক উইদাউট শেম, ভাবুন ব্যাপারটা। এটা কিন্তু অমর্ত্য সেনের নিজস্ব কথা নয়, এটা অ্যাডাম স্মিথের কথা অ্যাকচুয়ালি। এবং সেখান থেকে উনি ওটা নিচ্ছেন এবং বলছেন যে এইটা কিন্তু একটা ফাংশনিং। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি আহ, মানে আমার কোনো পাবলিক অনুষ্ঠানে আমি যেতে গেলে লজ্জা পাবো কারণ আমার ঠিকঠাক পোশাকটা নেই, আহ, তাহলে এটা আমার একটা ডেপ্রিভেশন, ইন টার্মস অফ ফাংশনিং। তাহলে এখানে এবিলিটি টু অ্যাপিয়ার ইন পাবলিক উইদাউট শেম, এটাও কিন্তু একটা ফাংশনিং হয়ে গেল এখানে। এবার সেই ফাংশনিংটা কিন্তু সমাজ টু সমাজ ভ্যারি করতে পারে। যেমন ধরুন অ্যাডাম স্মিথের এক্সাম্পলেই আছে যে a person belonging to the working class in Britain would feel ashamed to appear in public without shame,
if he doesn't have a linen shirt and a pair of boots. আমার যদি একজোড়া জুতো না থাকে, আমার যদি একটা লিনেন শার্ট না থাকে, আমি কিন্তু ব্রিটেনে সেই সময়টায় আমি কিন্তু কোনো অনুষ্ঠানে যেতে পারবো না। তাহলে এটা একটা ডেপ্রিভেশন। এই যে ডেপ্রিভেশনটা হলো, এই ডেপ্রিভেশনটা কিন্তু একটা জিনিস নির্দেশ করে, সেটা হচ্ছে যে কোন কমোডিটির অভাবের জন্য আমার ডেপ্রিভেশনটা হলো সেটা কিন্তু ফিক্সড নয়, সেটা বিভিন্ন সমাজে বিভিন্ন রকম। আমাদের সমাজে পেয়ার অফ বুটসও লাগে না, আবার লিনেন শার্টও লাগে না, আমাদের আবার অন্য কিছু হয়তো লাগতে পারে। সুতরাং এটা বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে, যে কমোডিটির রিকোয়ারমেন্ট টু অ্যাভয়েড দ্যাট ডেপ্রিভেশন, সেই কমোডিটির রিকোয়ারমেন্টটা কিন্তু বিভিন্ন সমাজে বিভিন্ন হতে পারে। কিন্তু সেই সময়কার ব্রিটেনের কনটেক্সটে ওই লিনেন শার্ট এবং পেয়ার অফ বুটস সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই যে একটা ব্যাপার, এইটা কিন্তু একটা প্রোফাউন্ড ইনসাইট বলে আমার মনে হয়, যে ফাংশনিং ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ আমাদেরকে এইটা অন্তত শেখায়, সেটা হচ্ছে অসাম্যটা কিন্তু শুধুমাত্র ইনকাম ইনইকুয়ালিটি নয়, এবং ইনকাম ইনইকুয়ালিটি থেকে এই যে একটা ফাংশনিং এর ইনইকুয়ালিটি হয়ে যাচ্ছে, মানে অনেক সমাজে আছে দেখবেন যে গরিব এবং বড়লোকের মধ্যে হয়তো লংজিভিটির তফাৎটা অনেকটা কমিয়ে ফেলতে পেরেছে তারা, লংজিভিটির তফাৎ। স্কুলিং এর ক্ষেত্রে ধরুন 12 বছর বা 15 বছর স্কুলিং প্রায় ইউনিভার্সাল হয়ে যাচ্ছে অনেক জায়গাতে। তাহলে কি বলবো যে ইনইকুয়ালিটি নেই? অর্থাৎ আমি যদি ক্যাপাবিলিটির জায়গা থেকে, ফাংশনিং এর জায়গা থেকে যদি অসাম্য বলি, অমর্ত্য সেন সেটাই বলছেন, তাহলে তো বলতে হবে যে ইনইকুয়ালিটি নেই, কিন্তু আছে। আছে এই রকম ভাবে আছে। এই যে যেটাকে রিফাইন্ড একটা আইডিয়া অফ ফাংশনিং যেটা উনি নিয়ে আসছেন, যে সেখানে হচ্ছে যে ইভেন সেটাও যদি একটা আনইকুয়াল সোসাইটি হয়, সেখানে অবশ্যই সবসময় একটা ক্লাস অফ পিপল থাকবে যাদের দে উইল ফিল অ্যাশেমড টু অ্যাপিয়ার ইন পাবলিক উইদাউট শেম। তো সেটা ইনইকুয়ালিটি থেকেই আসছে। তো অর্থাৎ ইনডিরেক্টলি এটা কিন্তু ইনইকুয়ালিটিটাকেও অনেকটা ক্যাপচার করছে এইভাবে। আরেকটা অন্য দিক থেকে বলি, ধরুন খুব প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে, কেন আমি এই এতগুলো কথা বলছি, কিন্তু সব আমি এরপর একটু আপনাদের কথা শুনবো, মানে আমি এবার থামবো, আমি বড্ড বেশি বলে ফেলছি। আমি এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে বলে দিলাম, এরপর একটু আপনাদের কথা শুনবো। আরেকটা শেষ কথা বলি, যে এই প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্সের জায়গা থেকে, যে আমাদের অ্যাপ্লাইড রিসার্চে কতটা কাজে আসছে ব্যাপারটা। ধরুন আহ, আপনি ইন্ট্রা হাউস ইনইকুয়ালিটি মাপছেন, অর্থাৎ হাউস হোল্ডের মধ্যে, পরিবারের মধ্যে কোনো ইনইকুয়ালিটি আছে কিনা মাপছেন। একটা সময় করা হতো এরকম, কিরকম সেটা হচ্ছে যে ওই যেটাকে বলা হয় বাজেট স্টাডি ইত্যাদি ইত্যাদি, সেখানে খুঁজে খুঁজে দেখা হচ্ছে যে মহিলাদের জন্য কত খরচ হয়, বাচ্চাদের জন্য কত খরচ হয়, পুরুষদের জন্য কত খরচ হয় ইত্যাদি। অথবা খাবারের দিক থেকেও ধরার চেষ্টা করা হয় যে কে কতটা খাচ্ছে। কিন্তু এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। আপনি হাউস হোল্ড সার্ভে করতে গেলেই বুঝতে পারবেন যে একটা হাউস হোল্ডের যে কোনো, সে পুরুষ রেসপন্ডেন্ট হোক বা মহিলা রেসপন্ডেন্ট হোক, তার থেকে বের করা এটা অসম্ভব যে কে কতটা খাচ্ছে। সুতরাং এবার কে কতটা খাচ্ছে তার উপর কিন্তু নির্ভর করছে একটা ফাংশনিং। হোয়াট ইজ দ্যাট ফাংশনিং? সেটা হচ্ছে যে হ্যাভিং এ ওয়েল নারিশড, হোয়াট শুড আই সে, এক্সিস্টেন্স অর হোয়াট এভার। তাহলে এই যে ওয়েল নারিশড, ওয়েল নারিশড, তো ওয়েল নারিশড এটা নির্ভর করছে আমি কতটা খাচ্ছি, অ্যাপার্ট ফ্রম আদার থিংস। অন্য জিনিসও আছে সেখানে, সেটা আমার আমার একটা মানে ওরকম কোনো প্যারাসাইটিক ডিজিজ আছে কিনা বা আমার ইয়ে আছে কিনা, সেগুলো অন্য জিনিস। কিন্তু ফুডের সঙ্গে একটা ওয়েল নারিশড এর একটা সম্পর্ক আছে। তাহলে ওয়েল নারিশডটা হচ্ছে ফাংশনিং, আর ফুডটা হচ্ছে কমোডিটি। এইবারে কমোডিটি থেকে ফাংশনিং এর ট্রান্সলেশনের একটা ফ্যাক্টর থাকে সবসময়, যে কমোডিটি আমি যেটা পজেস করছি, তার তার সঙ্গে ফাংশনিং এর কি একটা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স আছে? থাকে না, নর্মালি থাকে না। এটা প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু তাদের ট্রান্সলেশনের এবিলিটিটা আলাদা হয় প্রত্যেক ব্যক্তিরই। যে দেখবেন যে ওই এই পল আনন্দের একটা স্লাইডে দেখছিলাম, ওই কমোডিটিস অ্যান্ড ক্যাপাবিলিটিস থেকে উনি ওই জাস্ট সিম্বল দিয়ে বলেছেন ওটা আর কি, যে এক্স হচ্ছে কমোডিটি বান্ডেল, সেখান থেকে এফ হচ্ছে ফাংশনিং বান্ডেল, আবার এফ থেকে আপনি আবার ক্যাপাবিলিটি পাচ্ছেন, এবার সেখান থেকে আবার হ্যাপিনেস পাচ্ছেন, এরকম ভাবে উনি একটা দেখিয়েছেন। তাহলে কমোডিটি থেকে ফাংশনিং পাওয়া যাচ্ছে, ঠিক কথাই, আপনি কমোডিটি কনজাম্পশনের ফলে আপনার ফাংশনিং হচ্ছে।
কিন্তু কোনো ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স নেই তার মধ্যে। তাহলে এই যে কনভার্সনের এক একজনের এক এক রকমের কনভার্সন হতে পারে, যেটা উনি এক্সাম্পল দিয়ে বলছেন যে যেমন ধরুন একজন যদি ডিফারেন্টলি এবলড পার্সন হয়, ডিসেবল যেটা আমরা এখন বলি, ডিফারেন্টলি এবলড, ডিসেবল কথাটাও এখন আর আমরা বলি না। তো ডিফারেন্টলি এবলড পার্সন যিনি, তার তো কমোডিটি রিকোয়ারমেন্টটা আমার থেকে বেশি হবে, যার সেই ডিসেবিলিটিটা নেই। কেন? ধরা যাক যে জাস্ট মুভিং অ্যাবাউট, জাস্ট হ্যাভিং, আমি জাস্ট মোবিলিটি অ্যাজ এ ফাংশনিং আমি যদি ভাবি, তাহলে মোবিলিটির জন্য তার হয়তো হুইল চেয়ার লাগে, আমার লাগে না। তাহলে হুইল চেয়ারটা তো অ্যাডিশনাল কমোডিটি রিকোয়ারমেন্ট ফর দ্য সেম কাইন্ড অফ মোবিলিটি। তাহলে এই হুইল চেয়ার রিকোয়ারমেন্ট, বা যিনি দেখতে পান না তার জন্য ব্রেল সিস্টেমে বই দরকার, ইত্যাদি ইত্যাদি। এইটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যে সেখানে হচ্ছে যে ফাংশনিং, কমোডিটি থেকে ফাংশনিং এর কনভার্সনটা, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এখন উন্নয়ন চর্চায় এসে গেছে। এবং কেন না, বিশেষত মহিলা এবং পুরুষদের মধ্যে পার্থক্য করতে গেলে এটা আমরা দেখতে পাই ভীষণভাবে। মহিলাদের কতগুলো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, যেটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না সেটা। আজকে ভারতবর্ষের মতো দেশে মহিলাদের মধ্যে, অ্যাডোলেসেন্টদের মধ্যে অ্যানিমিয়া অর্ধেকের বেশি, 50%। এই যে অ্যাডোলেসেন্ট অ্যানিমিয়া, এটা কিন্তু কেন? এটা কারণ হচ্ছে ওই ইন্ট্রা হাউসহোল্ড ইনইকুয়ালিটির জন্য। উই ডোন্ট কেয়ার। এই যে পরিবারের মধ্যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট অ্যাডোলেসেন্ট অ্যানিমিয়া অ্যামং গার্লস, এটা একটা ফ্যাক্টর। সুতরাং এইগুলো ধরতে গেলে আমি কিন্তু জাস্ট দাদা পরিবারের অ্যানিমিয়া আয়। তো, হ্যাঁ, দাদা অ্যানিমিয়া তো হচ্ছে রক্ত শূন্যতা না? হ্যাঁ, 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 রক্ত রক্ত শূন্যতা। শূন্যতা, হ্যাঁ। এবং আমি আমি এইগুলো ধরতে গেলে আমি তো শুধুমাত্র আয়, বা এমনকি যদি মানে খাবারের ডিস্ট্রিবিউশন পরিবারের মধ্যে, কে আগে খায় কে পরে খায়, রোজ আপনারা মাছ খান কিনা, ইত্যাদি ইত্যাদি, এসব জিজ্ঞেস করেও আপনি পাবেন না। তাহলে কি হচ্ছে, যে আমি ফাংশনিংটাকে একটা আউটকাম হিসেবে যেই দেখছি, যে অ্যানিমিয়াটা হচ্ছে একটা, মানে ওই বলবো যে একটা ল্যাক অফ ফাংশনিং আর কি, এক ধরনের ল্যাক অফ ফাংশনিং। তাহলে সেটা আমি ডিরেক্টলি অ্যানিমিয়া মেজার করে পাচ্ছি। অপুষ্টি ধরুন, চাইল্ড আন্ডার নিউট্রিশন কে কত খায় দিয়ে আপনি বুঝতে পারবেন, কারণ তার সঙ্গে ডায়রিয়া অ্যাড করতে পারে, ইত্যাদি ইত্যাদি করতে পারে। ধরুন খাচ্ছে ঠিকঠাক, কিন্তু ডায়রিয়ার জন্য সে তার হাইট ওয়েট বাড়ছে না, হতে পারে। তাহলে আমি সরাসরি হাইট আর ওয়েট মাপবো, হাইট আর ওয়েট মাপবো, যেটাকে অ্যানথ্রোপোমেট্রিক মেজার বলা হয়। এবার সেই অ্যানথ্রোপোমেট্রিক মেজার দিয়ে আপনি সরাসরি ফাংশনিংটাকে ক্যাপচার করতে পারছেন। তাহলে এই যে একটা প্র্যাকটিক্যাল আসপেক্ট অফ ফাংশনিং অর শিফটিং ফ্রম কমোডিটি টু ফাংশনিং, সেইটা আমরা তো অ্যাপ্লাইড কাজে এটা দেখতে পাচ্ছি এইভাবে। তো এইগুলো হচ্ছে, আমি বলবো যে একটা তত্ত্বটা, এবং এটা একটা ওয়েল গ্রাউন্ডেড তত্ত্ব যেহেতু, ফলে এটা দিয়ে আপনি অনেক কিছু এক্সপ্লেন যেমন করতে পারছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি গবেষক হিসেবে আপনি যখন অ্যাপ্লাইড কাজ করতে যাচ্ছেন, তখন কিন্তু এই তত্ত্বের আলোকে আপনি যে ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করবেন সেইগুলো কিন্তু এই তত্ত্ব অনেকটা বলে দেবে। আদারওয়াইজ কি হয় জানেন তো, আমাদের অ্যাপ্লাইড কাজে বেশিরভাগ সময় হয় কমন সেন্স, একদম কমন সেন্স। আমরা সাধারণত ভেরিয়েবল গুলো নিয়ে থাকি কমন সেন্সের ভিত্তিতে। কিরকম? ধরুন আপনি স্বাস্থ্য নিয়ে কিছু কাজ করছেন, এবার আপনি একটা কতগুলো সূচক নিয়েছেন, সেই সূচকে আছে যে সেখানে কোন রোগে কে কত ভুগছে সেটাও যেমন আছে, আবার সেখানে প্রতি 1 লাখ পপুলেশনের মধ্যে কটা ডাক্তার আছে, কটা বেড আছে সেটাও আছে। দেখুন দুটোর কিন্তু নেচার একদম আলাদা। আপনার মরবিডিটিটা হচ্ছে ফাংশনিং, কিন্তু বেড বা ডাক্তার, এটা তো ইনপুট সাইড, কমোডিটি সাইড, এটা তো আর ফাংশনিং নয়। তাহলে একই সঙ্গে আপনি যদি একটা কম্পোজিট ইন্ডেক্স বানান, সেখানে কিন্তু দু রকমের ইন্ডেক্স থাকা উচিত নয়। কেন নয়? কারণ হচ্ছে আপনার তো ডাবল কাউন্টিং হয়ে যাবে। আপনার একদিকে যদি ডাক্তারের ডেপ্রিভেশন হয়, যার ফলে মরবিডিটিটা বেশি হয় যদি, তাহলে তো ডাবল কাউন্টিং হয়ে গেল। আপনি তো একটা কম্পোজিট ইন্ডেক্সের মধ্যে সবগুলো যদি ঢুকিয়ে দেন তাহলে তো ঠিক হলো না। কিন্তু এরকম প্রচুর স্টাডি দেখবেন যে যেখানে কিন্তু এটা হয়। অর্থাৎ কি, আপনি যখন সিলেকশন অফ ভেরিয়েবল করছেন, সেখানে এক ধরনের যেটাকে আমরা বলি অ্যাডহকিজম, এই অ্যাডহকিজম ঢুকে পড়ে। এই অ্যাডহকিজমটা এড়ানোর জন্য আপনার একটা থিওরি লাগে, একটা তাত্ত্বিক প্রেক্ষাপট লাগে। এই তাত্ত্বিক ব্যাকগ্রাউন্ডটা না থাকলে আপনি কিন্তু এই অ্যাডহকিজমে ঢুকে যাবেন।
তো সেই জন্য যখন আপনি অ্যাপ্লাইড কাজ করছেন, মনে করবেন না যে ওটা তার তত্ত্ব বহির্ভূত জিনিস, কারণ তত্ত্ব ছাড়া অ্যাপ্লাইড কাজ করা যায় না। সুতরাং অ্যাপ্লাইড কাজ করলেও কিন্তু তত্ত্বটাকে কিন্তু মাথায় রেখে করতে হয়। আপনি সরাসরি তত্ত্ব করছেন না, আপনি মডেল করছেন না, কিন্তু অ্যাপ্লাইড কাজ করছেন। কিন্তু অ্যাপ্লাইড কাজ কিন্তু শুড বি ইনফর্মড বাই দ্য থিওরি। এবার সেই থিওরিটা কিন্তু এখানে আপনি বলতে পারেন যে ও ক্যাপাবিলিটি তো কি দিয়ে মাপবো, ক্যাপাবিলিটি তো মাপা যায় না, ও তো সেট একটা, কি করে মাপবো? ঠিক আছে, আপনি একটু নিচের ধাপে চলে আসুন, আপনি ফাংশনিংটাই মাপুন। তাহলে অ্যাচিভড ফাংশনিং এ আপনি মাপুন। এবার অ্যাচিভ ফাংশনিংটা কিন্তু আমি এইসব ইন্ডেক্স ইন্ডিকেটর গুলো দিয়ে মাপতে পারি, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনেকটা তাই। ধরুন লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থটাকে আপনি একটা অ্যাচিভ ফাংশনিং বলতে পারেন, যে এরকম। এটা অবশ্যই একটা অ্যাভারেজ, একটা গ্রুপের, ইন্ডিভিজুয়ালের নয়। কারণ ইন্ডিভিজুয়ালের লাইফ এক্সপেক্টেন্সি হয় না, মানে এটা গ্রুপের হতে হবে আর কি। সেটা আমাদের লিমিটেশন, আমাদের ইন্ডেক্সের লিমিটেশন আর কি। কিন্তু গিভেন দ্য ডেটা সেট, আপনাকে বেস্ট করতে হবে, আপনি হাউ বেস্ট ইউ ক্যান ডু। তো সেক্ষেত্রে আপনাকে এইভাবে ভাবতে হবে আর কি, ভেরিয়েবল গুলোকে এইভাবে করতে হবে। লাস্ট পয়েন্ট যেটা বলি সেটা হচ্ছে যে মনে রাখবেন যে এই ভেরিয়েবল গুলো না, আহ, প্রত্যেকটারই একটা ন্যাচারাল আপার লিমিট থাকে অনেক সময়, যেটা ইনকামের ক্ষেত্রে নেই। যেমন ধরুন লাইফ এক্সপেক্টেন্সি বার্থ, সেটা তো এখন ধরুন 80 82, তারপরে তো খুব বেশি আর যেতে পারে না। আবার অনেকদিন পরে হয়তো আর একটু একটু করে যাবে আর কি, তখন দেখবো যে আর একটু বেড়েছে। কিন্তু এই মুহূর্তে ধরুন একটা আপার লিমিট আছে। তাহলে এই আপার লিমিটের যত আপনি কাছাকাছি পৌঁছচ্ছেন, তত কিন্তু দেখবেন যে ইনইকুয়ালিটি কমে আসছে আর কি। তো ইনইকুয়ালিটি মানে বিটুইন গ্রুপ ইনইকুয়ালিটি কমে আসবে, এইসব হবে। যেমন জাপানে বিটুইন গ্রুপ কোনো ইনইকুয়ালিটি নেই, কিন্তু ভারতবর্ষে বিটুইন গ্রুপ ইনইকুয়ালিটি আছে। সেখানে দলিতদের একরকমের লাইফ এক্সপেক্টেন্সি, সেখানে গরিবদের একরকম, সেখানে বড়লোকদের একরকম, ইত্যাদি আছে। তাহলে এই ইনইকুয়ালিটি গুলো কিন্তু কমে আসতে থাকে যত আপনি ওই ন্যাচারাল আপার লিমিটের দিকে পৌঁছবেন। তার মানে যেটা, সেটা হচ্ছে যে এটা আমাদের একটা আরেকটা পলিসির দিক থেকে একটা ইম্পর্টেন্ট ইয়ে, সেটা হচ্ছে যে এই ইন্ডিকেটর গুলোর দিকে নজর ঘোরানোতে যে সুবিধাটা হয়েছে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু সবসময় কিন্তু নিচের দিকে তাকাতেই হবে আর কি। যে গরিব মানুষের লাইফ এক্সপেক্টেন্সি কম থাকে, আপনাকে তুলতেই হবে আপনার, না হলে অ্যাভারেজ বাড়বে না। তো এই অ্যাভারেজ বাড়ানোর জন্য কিন্তু এটা এখন আপনি করতে বাধ্য আর কি। যেটা যেটা আরেকটা আমাদের ওই প্র্যাকটিক্যাল পলিসির জায়গা থেকে আমরা বলতে পারি যে নীতির জায়গা থেকে কিন্তু এটা একটু চোখ খুলে দেয় আমাদের, যে নীতিটা এমন হতে হবে যাতে করে কিন্তু এইটা ভুলে গেলে চলবে না, এটা বাদ দিলে চলবে না। এটা মোটামুটি ভাবে এখন আমাদের পলিসির মধ্যে অনেকটাই ঢুকে গেছে, বিভিন্ন দেশে দেখতেই পাচ্ছেন, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট তো বেরোচ্ছে। আমি এখানে থামছি, আর মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সেরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো এক্ষুনি বলছি না। কিন্তু আপনার প্রশ্ন বলুন, আমি সেই মতো আমি। অনেক ধন্যবাদ অধ্যাপক কিন্তু আমি অনেকটা অচিত। বেশি বলে ফেললাম, তাই না? না না এবার একটু, আচ্ছা, একটু না একটু না, প্রশ্ন। আমরা আরো বরং শুনতে চাচ্ছিলাম, আর এত ভালো লাগছিল। এবং আমি কি বলবো, মানে মূলত তো আসলে অর্থনীতির যে আইডিয়া গুলো, সেগুলো তো বিমূর্ত এবং বেশ কঠিন, কিন্তু অধ্যাপক অচিন চক্রবর্তী যেভাবে গল্পের ছলে আমাদের সঙ্গে আহ, এত কঠিন জিনিসকে এত আহ, আহ, সহজবোধ্য করে আমাদের সামনে উপস্থাপন করলেন। কিন্তু আমি হয়তো এই ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র, কারণ হচ্ছে যে আমি কিন্তু উনার এই রেকর্ডিংটা আবার শুনতে হবে, কারণ সবকিছু আমি গ্রাস্প করতে পারিনি। একদম অনেস্টলি বলছি, আমার হৃদয় থেকে বলছি। সো সো আমার মনে হয় যে আহ, 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 আমরা আরো শুনতে চাই। কিন্তু এখন কোয়েশ্চেন অ্যান্সার আমাদের হাতে মোটামুটি আরো 50 মিনিটের মতো আছে। তো আমরা এখন আম, আম, আহ, আহ, যিনি প্রশ্ন করতে চান একটু হাত হ্যাঁ, তুলে। একজন একজন হাত হ্যাঁ, তুলেছেন দেখলাম, বোধহয় অভিজিৎ সাহা। আচ্ছা তিনি কি আচ্ছা প্রশ্ন করতে চান? আচ্ছা, এখানে একজন আছেন, আচ্ছা নারায়ণ, আচ্ছা আচ্ছা, নারায়ণ হ্যাঁ চন্দ্র ঘোষ। আনমিউট। হ্যাঁ, যিনি অভিজিৎ, আহ, তিনি যদি আগে প্রশ্ন করতে চান তাহলে করেন। আচ্ছা, একটা জিনিস একটু ইয়ে করে নেই। আমি অনেক আমার মাস্টার মশাই, মানে আমি যার কাছে ম্যাক্রো ইকোনমিক্স শিখেছি, অধ্যাপক ডক্টর আওলাদ হোসেন স্যার, তিনি উপস্থিত হয়েছেন। আপনার কথা স্যারকে বলেছিলাম। তো স্যার আহ, আহ, উপস্থিত হয়েছেন। স্যার, প্লিজ মিট প্রফেসর অচিন চক্রবর্তী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর জয়নিং। জি, শুভেচ্ছা।
হ্যাঁ শুভেচ্ছা, সালাম। হ্যাঁ হ্যাঁ। জি, আমি আহ, আমি অনেক মানে ধন্য এবং কৃতজ্ঞ আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে। আর কি বলবো আসলে, আহ, আমাদের রনি যে কাজটি করছে অত্যন্ত আকর্ষণীয়, প্লাস আমাদের অনেক সমৃদ্ধ করে বিভিন্ন বিষয় নিয়ে, যেগুলো তা আহ, সারা বিশ্বকে বলা যায় অধ্যাপকদের বা জ্ঞান জ্ঞান পিপাসুদেরকে একসাথে করছে। এই জন্য আমার মানে সে একটা খুব ভালো লাগার একটা জায়গা। তো আমি এখন রাস্তায়, আসলে আমি একটা মিটিং করে ফিরতেছি, কিন্তু আগ্রহটা ছিল একটু শুনবো। আমি শুনতেছিলাম আহ অথবা কচিন বাগচি, আপনার কথা শুনতেছিলাম, চমৎকার আপনার বিশ্লেষণ ছিল। সাবিনা আলকারি থেকে শুরু করে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, তারপরে আপনি যে ডাইমেনশন গুলো নিয়ে আসছেন সেগুলো কতটা ফাংশনিং, কতটা মানে কার্যকরী, সেটা তো বুঝতে চাচ্ছিলাম আমরা। এবং সেখানে অনেক রকমের ক্রিটিক আছে, যেগুলো আসলে স্ট্রেইট কোনো লাইন নাই যে আমি বুঝতে পারবো যে আসলে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা কতটুকু ক্যারি করা গেল, দিন শেষে আসলে ওয়েলবিংটা হলো কিনা। তো এই সমস্ত বিষয়গুলি আসলে সত্যিকার অর্থেই জ্ঞানের আমাদের যে নতুন জায়গাগুলো উন্মোচিত করে বা ভাবতে শেখায়, বা নতুন ধারাকে আহ, আরো প্রসারিত করে। সেই জন্য আমি আসলে অনেক সমৃদ্ধ হলাম। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অচিন বাগচি আপনাকে। প্লাস পাশাপাশি শুনবো আমি প্রশ্নোত্তর পর্বে, নিশ্চয়ই আরো ভালো প্রশ্ন আসে, আমি সম্পৃক্ত আছি। তো ঠিক আছে, ধন্যবাদ, আমি লাইনে আসছি। ধন্যবাদ সবাইকে। জি। অনেক ধন্যবাদ, হ্যাঁ অনেক জি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আচ্ছা, প্রথমে এখন প্রশ্ন দেখতে পাচ্ছি আবু রায়হান। হ্যাঁ জি, আপনি আহ, প্রশ্ন করুন সরাসরি। আহ, রনি ভাই, থ্যাংক ইউ। আর প্রফেসর চক্রবর্তী, দিস ইজ নট এ কোয়েশ্চেন, দিস ইজ এ কমপ্লিমেন্ট। কুডোস, আপনার এই পুরো সেশনটা 10 মিনিট পাস্ট 1 আওয়ার, আমি মন্ত্রমুগ্ধের মতো প্রতিটা শব্দ শুনলাম, এবং আমি আরেকবার শুনবো, আই প্রমিস। রনি ভাই যেহেতু রেকর্ডিং পাঠাবেন, আই থরলি এনজয়েড। স্যার, আপনি যদি এই ব্যস্ত সময়ের মাঝেও মাঝে মাঝে এসে আমাদেরকে আহ, দুই একটা সেশন হওয়ার পর এসে আপনি যদি একটু রিক্যাপ বা ফলো আপ করেন আপনার সেই উইজডম থেকে, আপনার সেই ট্রেজার থেকে, আমরা অনেক উপকৃত হব। তা আমার এটা স্যারের কাছে ব্যক্তিগত রিকোয়েস্ট রনি ভাইয়ের থ্রুতে। থ্যাংক ইউ এগেইন স্যার, প্রফেসর থ্যাংক ইউ, চক্রবর্তী। থ্যাংক ইউ, আমারও খুবই নমস্কার। নমস্কার। ভালো লাগছে এটাও পাওয়ার যে আপনাদের ভালো লেগেছে। হুম। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এখন রুকসানা মিলি, জি আপনি আনমিউট করে প্রশ্ন করুন। জি। আম, জি, থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি হ্যাঁ জি জি। আচ্ছা, তা ঠিক প্রশ্ন নয়। একজন অলরেডি প্রশংসা করে ফেলেছে, প্রশংসার মাত্রা বেশি হলে আবার মনে হবে ফেক। তো খুব প্রশংসা না করি, আপনি চমৎকার বলেন, খুব গুছিয়ে বলেছেন। আমি ঠিক অর্থনীতির মানুষ নই, আমি জনসংযোগ পেশায় আছি। তো এই বই পড়াটা আসলে আমার নেশা, তবে ঠিক অর্থনীতির বই পড়ি তা না, অন্য বই পড়ি, অন্য পাঠ্যচক্রের সঙ্গে আছি। এটা যখন দেখেছিলাম তখন আশাটা যে কারণে ছিল যে ঠিক আপনি যেমন যা বলেছেন এটা থেকে যে আমি সবকিছু পারসিভ করতে পেরেছি তা নয়, তবে বেসিকটা যদি একটু বোঝা যায় তাহলে আসলে কাজ করতে সুবিধা হয়। তো আপনার এই কাজের উদাহরণগুলোর সঙ্গে আমি আমার একটা ছোট্ট চিন্তাকে একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আম, যেহেতু আমি নারী, একটু নারীর পার্সপেক্টিভ থেকে যাই আর কি। আপনি একটা উদাহরণ দিয়েছিলেন স্টার্ভিং এবং ফাস্টিং এর মধ্যে, এবং সেখানে চয়েসটার যে ব্যাপারটা, বেসিক্যালি আমার লেখাপড়াটা বেসিক্যালি আমার বিয়ের পরে, এবং আমি এখন একটা জব করছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বিয়ে হয়েছে। তো যখনই আমার সঙ্গে আসলে কারো দেখা হয়, পরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, তো যখনই আমার ক্যারিয়ার নিয়ে বা চাকরি নিয়ে কারোর সঙ্গে কথা হয়, সবাই বলে যে তুমি এ কারণে পেরেছো, ও কারণে পেরেছো। আমি যখনই মেয়েদের সাথে কথা বলি, অনেকেই আসলে চাকরি ছাড়ার সংখ্যা খুব বেশি। মানে আমি যখনই কোনো একটা ফোরামে যাই, ধরেন 17 জনের কোনো ফোরাম হলে সেখানে 2জন নারীকে পাওয়া যায়, বাকি সব পুরুষ বা এরকম। হুম। আহ,
ওনার মনে হয় একটু ইন্টারনেট হ্যাঁ, লাইনে কোনো, ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে বোধহয়, না? হুম। জি 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 জি। আহ, আশা করি যে ওনার ওখানে মনে হয় তো বিদ্যুৎ চলে গেছে বা এরকম কোনো আচ্ছা, তাহলে সমস্যা আবার হলে পরে এরকম আবার পরে। আবার ফিরে বা আসবো না, হ্যাঁ, উনি আবার যদি ফিরে আসলে বলি। হ্যাঁ। এর মাঝখানে কয়েকজন কমেন্ট করেছেন, সেগুলো একটু পড়ে শোনাই। একজন মোস্তফা সাহেব, উনি কমেন্ট, মোস্তফা সাহেব তো প্রশ্ন করবেন, সুতরাং ওনারটা আর পড়ছি না। আচ্ছা, এস ম্যাডাম এম, আবার এসছেন, রুকসানা ম্যাডাম। ও হ্যাঁ, বলুন রুকসানা আপনি। ম্যাডাম এসছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে মাঝে শেষ বোধহয় করি। নেট চলে গেছিল। হ্যাঁ সরি, ম্যাডাম বললে একটু অস্বস্তি হয়, নাম ঠিক বললেই ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলার চেষ্টা করছিলাম, তো জি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের মধ্যে ওই চাহিদার জায়গাটাই থাকে না, যে তারা নিজেকে প্রুফ করতে চায় বা নিজে কাজটা করতে চায়। আমি বলছি না যে এটা শুধুমাত্র তার কোনো একটা প্রিসেটেড ফাংশন, হয়তো তার আপব্রিঙ্গিংটাই ওভাবে হয়েছে, সে ওই চাওয়ার জায়গাটা বা এটা যে চাইতে হবে বা এটা যে তার অধিকারের মধ্যে পড়ে বা এটা খুব বেসিক, সেটাও হয়তো জানে না। তো এই যে চুজ টু, ফ্রিডম টু চুজ, যেই বিষয়টা শিখলাম আর কি। আমার অনেক তথ্য হয়তো ওরকম করে অর্থনীতি নিয়ে গবেষণা করা হবে না, বাট এই যে ক্যাপাবিলিটি এবং ফাংশনিং এর যে জায়গাটা, বা আপনি আরেকটা খুবই চমৎকার জায়গাটা বললেন যে আহ, যেগুলোকে আমরা মাপতে পারছি না, সেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঠিক, তো একদম। এই যে, হ্যাঁ, বোধটা কিন্তু থাকছে যে ধরেন মেয়েটা কেন কাজ করছে না, ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিয়ে সে সংসার করতে পছন্দ করছে, বা সে ধরেই নিচ্ছে যে না ওটাই তার জন্য আসলে ডিফাইন, বা এর বাইরে যাওয়ার দরকার নেই, বা তাকে যখন সুযোগও দেওয়া হচ্ছে তুমি কাজ করো, সে যে অ্যাক্ট করবে এটা করতে পারছে না, কারণ ওই যে তার ফ্রিডম টু চুজের যে ব্যাপারটা, সেটার একটা ঘাটতি আসলে রয়ে গিয়েছে। তো আজকে আপনার আলোচনা শুনে আমার একটা খুব বড় জট খুলে গেল, যেটা আমাকে আসলে পরের দিকে লিখতে খুব সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ, এবং আপনি আসলেই চমৎকার বলেন। রনি জি, ভাইকেও ধন্যবাদ আয়োজনের জন্য। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ অনেক আপা। জি, ধন্যবাদ। ধন্যবাদ। এখন মোস্তফা সাহেব আপনি বলুন। আহ আচ্ছা, তার আগে জি দাঁড়ান থ্যাংক ইউ। আমি, জি মোস্তফা সাহেব এক মিনিট, আমি একটু জাস্ট এটা, এস এম মহসিন রেজা তিনি বলেছেন দুর্দান্ত লেকচার, একদম মুগ্ধ হয়ে শুনেছি, ধন্যবাদ অচিন স্যারকে। আর রত্না দিদি তিনি ধন্যবাদ। লিখেছেন আম, ধন্যবাদ অচিন স্যার, অসাধারণ লাগলো, ক্লাসের রেকর্ডিংটা ইমেইলে দিলে ভালো হতো রনি ভাই। আচ্ছা অবশ্যই আমি দিব। আর আহ, আহ, আপনার ভালো লাগছে এই জন্য আমাদের অনেক ভালো লাগছে। অভিজিৎ সাহা, কথাগুলো শুনতে অনেক ভালো লাগছিল, ধন্যবাদ অচিন স্যারকে। আর জাহাঙ্গীর ইকবাল, থ্যাংক ইউ অচিন স্যার ফর ইউর এক্সেলেন্ট সার্ভিস। ঠিক আছে, এখন মোস্তফা ভাই বলেন, জি আপনি জি আনমিউট থ্যাংক করে, ইউ। জি থ্যাংক ইউ। জি আসলে আমি খুবই সেটা বলার তো অপেক্ষা রাখে না, মানে এত চমৎকার সেশন আমি আসলে মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী আর কি, যে এত চমৎকার সেশন আমি অনেক খুব বেশি একটা পাইনি। তো খুবই স্পেসিফিক ছিল, কনসেপ্ট গুলো খুবই জটিল, কিন্তু প্রফেসর চক্রবর্তী এত চমৎকার ভাবে জিনিসগুলো তুলে ধরেছে, এই রিক্যাপ সেশনটা না হলে হয়তো অনেক কিছুই কিছুটা ব্লার থেকে যেত। এটা ভালো যে ইন অ্যাডভান্স আমরা কিছুটা হয়তো ট্র্যাকে চলে আসছি। তো আমি জাস্ট দু একটা আমার কনফিউশন আছে যে ক্যাপাবিলিটির মধ্যে আহ, আমরা যে অনেক ট্রানজিটরি ইনকাম থাকে, যেমন ট্রান্সফার পেমেন্ট গুলো অনেক সময় অনেক সময় হয়তো কোনো কেউ আমাকে একটা সাপোর্ট দিল, যে কিন্তু এটা ট্রানজিটরি। তো এই জিনিসগুলো ক্যাপাবিলিটি কিভাবে দেখবো? আরেকটা বিষয় হলো যে আমরা যে একাডেমিক অ্যাচিভমেন্ট গুলো আছে, এইটাকে ক্যাপাবিলিটির মধ্যে কি দেখার স্কোপ আছে কিনা, এটা হলো একটা। দ্বিতীয় আরেকটা বলছে যে ক্যাপাবিলিটি এবং এমপাওয়ারমেন্ট, এই দুটোর মধ্যে আসলে তফাতের জায়গাটা আহ, কতটুকু আছে, বা এটা কিভাবে আমি দেখবো? 3 নম্বরটা একবারই করে ফেলি, ক্যাপাবিলিটির সেটটা আছে, সেটটা যদি আরেকবার একটু বলতেন আর কি, সেটটার মধ্যে কি কি বিষয়গুলো থাকা দরকার। আমি মনে হয় প্রথম কোশ্চেনটা সাথে এটা অনেকটা চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হুম। আমি এটা বলবো, সংক্ষেপ উত্তরটা দিয়ে দিই এখন, নাকি অন্য জি, প্রশ্নগুলো না শুন? হ্যাঁ। না না ঠিক আছে, এটা এটা দিয়ে হ্যাঁ। তারপরে না, আমরা আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো খুবই মানে খুবই যুক্তিযুক্ত প্রশ্ন, এবং কেপেবিলিটির মধ্যে কি কি থাকবে কি কি থাকবে না, যেটা বললাম যে এটাই আসলে অমর্ত্য সেনের দৃষ্টিভঙ্গির এটাই আহ, জোরালো জায়গা। সেটা হচ্ছে যে উনি না
সবকিছু বলে দেননি, কিন্তু ক্যাপাবিলিটি যেহেতু ডেফিনিশনটা আমরা মোটামুটি পরিষ্কারভাবে বুঝে গেছি যে সেটা হচ্ছে একটা সেট অফ ফাংশনিং। এবং ফাংশনিং মানে কি? ফাংশনিং মানে হচ্ছে যে যে জিনিসগুলো আমি অ্যাচিভ করেছি, বা যে যে জিনিসগুলো আমি সেটা আমার চয়েসের মাধ্যমে করতে পারি, অথবা সেটা কোনোভাবে সরকার রাষ্ট্রের কারণেও আমি পেতে পেতে মানে অ্যাচিভ করেছি আর কি, পেতে সক্ষম হয়েছি। তো এইগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট, সেটা ফাংশনিং। এবার যদি বলেন যে কোনো ব্যক্তি তিনি 10 বছর স্কুলে পড়াশোনা করেছেন বা হায়ার এডুকেশন করেছেন, 15 বছর বা 18 বছর পড়েছেন মোট, অবশ্যই তার ব্যক্তির জায়গা থেকে তার কিন্তু ক্যাপাবিলিটি সেটটা অবশ্যই বড় কম্পেয়ার টু অ্যানাদার পার্সন যার কিন্তু 10 বছরের পড়াশোনা আছে। সুতরাং এটা তো পরিমাপযোগ্য, এই জিনিসটা পরিমাপযোগ্য। মানে অনেক কিছুই আছে যেটা পরিমাপযোগ্য, অনেক কিছু আছে পরিমাপযোগ্য নয়। মানে এবার পরিমাপটা বুঝতেই পারছেন, এটা একটা ইমপারফেক্ট প্রক্সি অবশ্যই। মানে আমি যদি বলি যে হ্যাভিং নলেজ, এবার হ্যাভিং নলেজটা আমি কি দিয়ে মাপবো? সেটা ইয়ার্স অফ স্কুলিং দিয়ে মাপতে পারি। তাহলে ইয়ার্স অফ স্কুলিং আমি যদি ধরি, তাহলে 10 বছর 12 বছরের স্কুলিং সেটা অবশ্যই 18 বছরের পড়াশোনার থেকে কম। সুতরাং যে গ্রাজুয়েশন করেছে, যে মাস্টার্স করেছে, যে পিএইচডি করেছে, অবশ্যই ধরতে হবে যে অন্তত এই ডাইমেনশনে তার অ্যাচিভমেন্টটা অনেক বেশি। সুতরাং এই ব্যাপারে কোনো কোনো অস্পষ্টতা নেই। এটা আপনার বোধহয় দ্বিতীয় প্রশ্নটা ছিল, সুতরাং ওটা আমরা নিতে পারি। তৃতীয় প্রশ্নে আপনি যেটা বলছেন যে মানে তাহলে ক্যাপাবিলিটির মধ্যে কি কি নেব, দেখুন, এই এইটা ওইটা মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে যে আপনি খুব স্থানীয়ভাবে, খুব কনটেক্সট স্পেসিফিক নিতেই পারেন। কিন্তু তাতে অসুবিধা যেটা, সেটা এটা অমর্ত্যসেনেরই পয়েন্ট, সেটা হচ্ছে তাতে অসুবিধাটা হচ্ছে যে আপনি মনে করলেন যে না, আমি বাংলাদেশেরও এই অঞ্চলটায়, উত্তর অঞ্চলটায় এইটার একটা বিশেষ সমস্যা, সুতরাং এইখানে মানুষজন কিন্তু এইগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, ওগুলোকে করে না। আপনি করতেই পারেন সেটা, যে কোনগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে সেইগুলোই আপনি ক্যাপাবিলিটির মধ্যে আনলেন। তাতে অসুবিধা যেটা হতে পারে সেটা হচ্ছে, এবার আপনি যদি বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলকে যদি তুলনা করতে চান, এবার দক্ষিণাঞ্চলের মানুষ যদি অন্য জিনিসগুলোকে যদি ইম্পর্টেন্ট মনে করেন, তাহলে আপনি আর কম্পেয়ার করতে পারবেন না। এই তুলনা করাটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের। সুতরাং এই তুলনা করতে গেলে আপনাকে কিন্তু ওই কমন একটা ইন্টারসেকশনের জায়গাতে আসতেই হবে। তো যেটা আর কি মোটামুটি ভাবে দক্ষিণের লোকেরাও বলবে না না এটা ঠিক আছে, এটা আমরা মনে করি গুরুত্বপূর্ণ। উত্তরের লোকেরাও মনে করবে যে হ্যাঁ, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যদিও আরো কিছু গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো আনা গেল না, কারণ ওটা দক্ষিণের লোকেরা গুরুত্বপূর্ণ মনে করে। তো সুতরাং একটা ইন্টারসেকশন দিয়ে আমরা অনেক দূর যেতে পারি, এইটা হচ্ছে অমর্ত্য সেনের ব্যাপার। পারফেক্ট হলো না, কিন্তু একটা ইমপারফেক্টলি আমরা অনেক দূর যেতে পারি, এটা হচ্ছে মানে আমার উত্তর হবে আর কি এরকম। অর্থাৎ শেষমেশ কিন্তু বিচারে যে মানুষজন কোনটাকে গুরুত্বপূর্ণ মনে করছে অ্যাজ ফাংশনিং, অর্থাৎ এই জিনিসগুলো অ্যাচিভ করলে আমি মনে করি যে আমার লিভিং স্ট্যান্ডার্ডটা বেটার হলো। আহ এবার ধরুন আপনি প্রথমেই যে প্রশ্নটা করলেন যে ট্রান্সফার পেমেন্ট, এবার ট্রান্সফার পেমেন্টটা ইকোনমিক্সে আমরা ট্রান্সফার পেমেন্টটাকে ধরে নিই এইভাবে যে ওটা আয়ের অংশ নয় হিসেবে, এটা ট্রান্সফার হিসেবে, অর্থাৎ আর্নড ইনকাম ওটা নয়। কিন্তু ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ আমাদের যে সুবিধাটা করে দিচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আর্নড ইনকাম বা আনআর্নড ইনকাম এটা তফাৎটা করার দরকার নেই। আমি কিভাবে বেঁচে আছি, আমি কিভাবে আহ, মানে হোয়াট এম আই ডুইং, হোয়াট আই এম কেপেবল অফ ডুইং, এইটার উপর ফোকাসটা। অর্থাৎ সেটা আমি পেনশন দিয়ে করতে পারি, আমার আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিয়ে করতে পারি, আমি সবকিছু দিয়ে করতে পারি। সুতরাং আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা আমি যদি ভাবি যে সমাজে আছে, সেখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিট কিন্তু ওই আনএমপ্লয়েড ব্যক্তিগুলোর ক্যাপাবিলিটি সেট কিছুটা হলেও বাড়াচ্ছে তো। সুতরাং এখানে ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটির জায়গা থেকে কিন্তু সেটা একটা পজিটিভ জিনিস, আনএমপ্লয়মেন্ট বেনিফিট। আপনি যদি ট্রান্সফার পেমেন্ট যত রকম ভাববেন, ম্যাক্রো ইকোনমিক্সে কিন্তু সেটা আবার একদম অন্য জিনিস। ট্রান্সফার পেমেন্টটা কিন্তু আমাদের টোটাল আয়ের কাউন্টে আসে না। আয়ের কাউন্টটা সবসময় যেহেতু কমোডিটি প্রোডাকশনের সঙ্গে রিলেটেড, কিন্তু আমার যখন ব্যক্তিগত ভালো থাকা না থাকা দিয়ে আমি যখন কথা বলছি, তখন ব্যক্তিগত ভালো থাকা না থাকা তো এগুলো সবার উপর নির্ভর করছে, সেটা আমার আর্নড ইনকামের উপরে নির্ভর করছে, আবার আমি যেটা ট্রান্সফার পেমেন্ট হিসেবে যেটা পাচ্ছি তার উপরেও নির্ভর করছে। সুতরাং দুটোকেই নিতে হবে। বুঝতে থ্যাংক ইউ ভেরি পেরেছি। মাচ। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আর কোনো আহ, আর আর কোনো প্রশ্ন? আহ, আহ, রনি আহ, ভাই, আরেকটা বিষয় একটু যদি বলতাম যে ওই যে প্রফেসর চক্রবর্তী যেটা বললেন যে অনেকগুলো বাংলায় ট্রান্সলেট করা হয়েছে, এগুলো কি বাংলাদেশে অ্যাভেলেবল? হ্যাঁ হ্যাঁ, আপনি বাতি ঘরে
বাতিঘরে আচ্ছা গেলে আচ্ছা। এই আনন্দ পাবলিশার্স এর বইগুলো হুম। পেয়ে যাবে, বাতিঘরে হ্যাঁ, আছে। এগুলো সবই আনন্দ পাবলিশার্স এর বই, যেগুলো যে কটা বললাম আমি, তো সেগুলো আমার মনে হয় ঢাকায় বোধহয় বাংলাদেশে, অ্যাভেলেবেল, হ্যাঁ। তাই না? হ্যাঁ, জি জি এগুলো জি পাওয়া যায়। জি। ওকে। হ্যাঁ। আচ্ছা, সবুজ, হ্যাঁ, প্লিজ আনমিউট এবং পরে প্রশ্নটা বল। আমার বন্ধু সবুজ, সে এখন হুম। ডেভেলপমেন্ট ইকোনমিক্সে পড়ছে। হুম। দাদা, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, 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 শুনতে প্রথমে পাচ্ছি, বলুন। হ্যাঁ, প্রথমে একটু কে কেটে যাচ্ছে। করেছিল? হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, বলুন। আমার হ্যাঁ। মনে হয় নেট একটু ঝামেলা করছে, আমি নেটটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা আচ্ছা, তার, হ্যালো। হ্যালো, হ্যাঁ। সরি, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার নেটে ডিস্টার্বের কারণে হ্যাঁ, আমি প্রশ্নটা একটা প্রশ্ন না, একটা রিকোয়েস্ট করব এই ফোরামের মধ্যে। আমার মনে হয় কি প্রতিটা কনসেপ্ট তো আমাদের ডিসকাশন হয় প্রতিনিয়তই বিভিন্ন ক্লাসের পরে। আমার মনে হয়েছে দাদা, অচিন দাদার যে বইতে ওনার ডেলিভারি বা যে বইতে উনি এটাকে এক্সপ্লেইন করে, আমাদের প্রত্যেকেরই কিন্তু মাথায় একটা খুব ভালো একটা ক্লিয়ার একটা ইমপ্রেশন একটা তৈরি হয়েছে পুরো অ্যাবাউট দিস ওভারঅল কনসেপ্টের ব্যাপারে। যদি দাদা যদি মনে করেন আমাদের এই প্রোগ্রাম গুলাতে ফিউচারে যদি আপনি যদি আসেন, আপনি যদি বাংলা পেজ যদি পড়েন, আসলে তো আমরা তো অনেক সময় অনেক কিছু বাংলায় যতটা আত্মীকরণ করতে পারি, কারণ ইংলিশের ক্ষেত্রে অনেক সময় একটা গ্যাপ থেকে যায়। তো দাদাকে রিকোয়েস্ট এটাই করবো, কারণ কেউ রিকোয়েস্ট করবো একই জিনিস, দাদাকে যাতে এইখানে ইনকর্পোরেট করা হয় ফিউচারে ফর দ্য এনহ্যান্সমেন্ট অফ আওয়ার নলেজ এন্ড উইজডম, এই পার্টটা এনহ্যান্স এর জন্য না, আমার রিকোয়েস্ট নিশ্চয়ই থাকবে দাদা। নিশ্চয়ই নট নিশ্চয়ই হেল্পফুল। নিশ্চয়ই নিশ্চয়ই। বাংলা ভাষায় কেপাবিলিটি অ্যাপ্রোচ নিয়ে আলাদাভাবে আমি ভাবছি। আমি অচিন্তার সাথে কথা বলে দিচ্ছি পরে। যেহেতু এতখানি সবারই ভালো লাগছে এবং এইভাবে হ্যাঁ, রেসপন্স করছেন, তো বাংলা ভাষায় কেপাবিলিটি অ্যাপ্রোচটা নিয়ে আমি সিরিয়াসলি ভাবছি। তো আমি কথা বলে দিচ্ছি চিন্তার সাথে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ আর সো আর মাচ। আমাদের এদিকের যেগুলো বাংলায় যে লেখালেখিগুলো হয়, রনি, জি মানে জি কলকাতায় যেগুলো প্রকাশিত হয়, এগুলো এগুলো জি ওখানে পাওয়া যায় তো, ঢাকাতে পাওয়া যায় মোটামুটি। জি জি জি। হ্যাঁ, মানে আনন্দবান। হ্যাঁ, মানে জি, আমি, পাওয়া যায়। এবং হুম। জাস্ট একটা ইনফরমেশন দেই, যদি কোনো বই নাও অ্যাভেলেবেল থাকে বাতিঘরকে বললে ওরা একটু সময় নেয় কিন্তু কালেক্ট করে দেয় আর কি। কালেকশন। সো না, ওই হ্যাঁ যেটা হ্যাঁ, আমি সব। হ্যাঁ, রনিকে বলেছিলাম যে অতি সম্প্রতি আমাদের ওই একটি পত্রিকা আছে অনুষ্টুপ বলে, বাংলায় বেরোয়, এটা গত 60 বছর ধরে বেরোচ্ছে নিয়মিত। তো অনুষ্টুপের একটা বিশেষ সংখ্যা করা হয়েছে, অমর্ত্য সেন সংখ্যা। তো সেই অমর্ত্য সেন সংখ্যায় আমাদের অনেকের সেখানে লেখা আছে, আমরা সেটা সম্পাদনা করেছি অতিথি সম্পাদক হিসেবে, আমরা তিনজন করেছি। তো সেইটি বেশ ভালো কালেকশন একটা হয়েছে। এই আমি যে লেখাটি দিয়েছিলাম, ওই লেখাটি ওই অনুষ্টুপের ওই অমর্ত্য সেন বিশেষ সংখ্যাতে আছে। আমার ধারণা অনুষ্টুপ ঢাকায় যায়, এবং সম্ভবত জি যায়, কারণ আমাকে অনুষ্টুপের সম্পাদক বললেন জি। যে না, ঢাকায় ওরা যায়, হ্যাঁ, পাঠায়। ঢাকায় আসে অনুষ্ঠুপ, হ্যাঁ। কিন্তু একটু সময় লাগে। আমি হ্যাঁ, তাহলে ওই বাতিঘরে অনুষ্টুপটা কথা বলছি। ওইটা মানে ওখানে পুরো বাংলাতে আমরা সমস্ত আলোচনা করেছি, এবং শুধু তত্ত্ব নয়, মানে তত্ত্ব এবং যেটা আমরা প্রয়োগ। প্রয়োগ এবং প্র্যাকটিস বলি আর কি, সেই জি। প্র্যাকটিসের জায়গা থেকে বিভিন্ন রকম, যেমন কেরালা নিয়ে একজন লিখেছে, সেখানে কেরালাতে আচ্ছা বিশেষভাবে আচ্ছা। যে কেরালাতে অমর্ত্য জি সেনের তত্ত্ব দ্বারা কতটা অনুপ্রাণিত এবং কতটা, সেটা নিয়ে লিখেছে। তো এরকম আচ্ছা। সব লেখা আছে ওটায়। হ্যাঁ, তো ওটা দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন যে বাংলা ভাষায় আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, অবশ্যই পারি আর কি। এবং আমরা খুব চেয়েছিলাম যে বাংলাদেশে অমর্ত্য সেন চর্চা এবং প্র্যাকটিস নিয়ে কিছু একটা লেখা রাখবো, কিন্তু আর যোগাযোগ করে ওঠা যায়নি। যার ফলে দেখি পরবর্তীকালে সেটা করতে হবে জি আর কি, যে মানে বাংলাদেশে অমর্ত্য সেনের যে চর্চা যেটা হয়, যেটুকু যা হয় আর কি, সেটার অনেক জি থেকেই যেটুকু যা জেনেছি। আর এছাড়া তো আমাদের প্রফেসর সিদ্দিক ওসমানী আছেন, ওরা সব আছেন, আজিজ খান, এরা অনেকটা জানেন, এরা সব, এদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তো দেখি এটা যদি বাংলাদেশের আরেকটু বেশি ইয়ে নিয়ে যদি আরেকটু কিছু করা যায়, এটা সেইভাবে। ঠিক আছে। আর একটি জিনিস হচ্ছে যে আমার একটা প্রশ্ন ছিল যে
যেটা অবশ্য প্রবন্ধটা আমার পড়া হয়নি আহ, আহ, এই কারণে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই মানে তাহলে অমর্ত্য সেন যে ন্যায্য সমাজের কথা ভাবছেন, বা হুম। ন্যায্য বা আহ, ক্রমবর্ধমান ন্যায্যতার দিকে অগ্রসর হওয়ার কথা বলছেন, তো হুম। সেটা সেই চিন্তাটার সঙ্গে এই কেপাবিলিটির বা সক্ষমতার দৃষ্টিভঙ্গির আহ, মানে মেল বন্ধন বা সেতু বন্ধনটা কিভাবে হচ্ছে, এইটা যদি একটু ফোকাস করতেন। হ্যাঁ, এইটা তো আরেকটু মানে ব্যাখ্যা করে বলতে হবে, সেটা আমার ওই লেখাটার শেষ দিকটায় ওটাই আছে। তো আচ্ছা। হ্যাঁ, সংক্ষেপে একটু বলে নিই যে সেটা হচ্ছে যে মানে ন্যায্য মানে হোয়াট ইজ জাস্টিস, মানে জাস্টিস ব্যাপারটা দেখবেন আপনার মানে যদি অতীতের দিকে দেখি আর কি, একটা সময় ছিল যে অর্থনীতির নিয়ে ফিলোসফাররা যখন ব্যবস্থা নিয়ে লেখেন, মানে সমাজ ব্যবস্থা অর্থনীতি ব্যবস্থা নিয়ে আর কি, সেখানে কিন্তু একটা ওই শৃঙ্খলার একটা বড় ভূমিকা ছিল। সে হবস থেকে শুরু করে তারা সব মনে করতেন যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, সেখানে শৃঙ্খলা ইত্যাদি। এবার শৃঙ্খলার প্রশ্নটা যখন আস্তে আস্তে চলে গেল, তখন কিন্তু এই ন্যায্যতার প্রশ্নটা আসতে শুরু করলো। তখন কিন্তু হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ জাস্ট, এই ধরনের প্রশ্নগুলো আসতে শুরু করলো। এবং ওই ধারাতেই অমর্ত্য সেনকে রাখতে হবে আর কি, যে হোয়াট ইজ জাস্ট, হোয়াট ইজ রাইট, এই ধরনের জিনিস যদি আমি ভাবি, সেখানে একটা বড় ভূমিকা হচ্ছে জন রলসের। এবং জন রলস তার ওই থিওরি অফ জাস্টিস যেটা, সেইটাকে ধরে প্রথম আর কি ও একটা জাস্টিসের একটা তত্ত্ব এলো আর কি সেখানে। তার আগে অনেক রকমের জাস্টিসের তত্ত্ব আছে, এবার অমর্ত্য সেনের তত্ত্বটা সেখান থেকে ধরে নিচ্ছি যে অনেকটা আলাদা হলো। কিন্তু রলসকে উনি ভীষণ শ্রদ্ধার সঙ্গে বারবার বারবার রলসের কথা, এবং রলস আর অমর্ত্য সেন ওরা হার্ভার্ডে একটা কমন কোর্সও পড়াতেন ওই জাস্টিস নিয়ে, এবং সেখানে রলসও ছিলেন, উনিও ছিলেন। কিন্তু দুজনের পার্সপেক্টিভটা একদম আলাদা। তো অমর্ত্য সেনের পার্সপেক্টিভ যেটা আইডিয়া অফ জাস্টিসে, সেটা হচ্ছে যে দুভাবে আমরা ভাবতে পারি জাস্টিসের নোশনটা। একটা হচ্ছে যে আমি এই প্রশ্ন থেকে শুরু করতে পারি যে হোয়াট ইজ এ জাস্ট সোসাইটি, মানে হোয়াট ইজ জাস্ট সোসাইটি, মানে একটা পারফেক্ট একটা জাস্ট সোসাইটির কনসেপ্ট, সেখান থেকে আমি কতটা দূরে আছি, এইভাবে আমি ভাবতে পারি। অর্থাৎ অ্যাবসলিউট একটা সেন্স অফ জাস্টিস এইখানে থাকে। আরেক ধরনের তত্ত্বায়ন হয়, সেটা হচ্ছে যে ওই অ্যাবসলিউট কিছু ডিফাইন না করে আমরা কম্পারেটিভলি দেখি যে এই সোসাইটিটা বেশি জাস্ট না ওই সোসাইটিটা বেশি জাস্ট। এবং অমর্ত্য সেনের মতটা হচ্ছে যে এই দ্বিতীয়টা অনেক বেশি প্র্যাকটিক্যাল, এবং এটাতেই উনি অনেক বেশি আলোচনা করছেন। প্রথমটাকে উনি বলছেন যে ট্রান্সেন্ডেন্টাল, আর পরেরটা উনি বলছেন কম্পারেটিভ। এই ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া অফ জাস্টিস যেটা, সেইটা বেশি দূর যায় না। এবং উনি একটা এক্সাম্পল দিচ্ছেন, যে ধরুন ধরুন আপনি জিজ্ঞেস করছেন যে আহ, মানে সালভাদর দালি না পিকাসো, কার ছবিটা পারফেক্ট। এই প্রশ্নের তো কোনো মানে হয় না। মানে পিকাসোর ছবিটা পারফেক্ট নাকি সালভাদর দালির ছবিটা পারফেক্ট, এই পারফেক্ট একটা ছবির তো কোনো কনসেপ্টই নেই সেরকম ভাবে। ঠিক একইভাবে জাস্ট সোসাইটি বলতে কিছু হয় না, সেটা হচ্ছে কোন সোসাইটি কতটা জাস্ট আর কোন সোসাইটি কম জাস্ট, এইটা হতে পারে। সুতরাং এইবারে উনি সেই কম্পারেটিভটা বলছেন। এবার যেই মুহূর্তে আপনি কম্পারেটিভে ঢুকলেন, তাহলে আপনাকে কম্পেয়ার করার জন্য একটা বেসিস লাগবে, একটা ভিত্তি লাগবে। তাহলে কোন ভিত্তিতে আপনি কম্পেয়ার করবেন, কোন কোন জিনিসগুলো নেবেন, এবার কোন কোন জিনিসগুলো নেবেন, সেখান থেকে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ শুরু হয়ে যাচ্ছে। তাহলে কি আমি দুটো সোসাইটিকে আমি যখন কম্পেয়ার করব, আমি কি পার ক্যাপিটা ইনকাম দিয়ে কম্পেয়ার করব? না। দুটোরই পার ক্যাপিটা ইনকাম সমান হতে পারে, কিন্তু একটা সোসাইটি মোর জাস্ট দেন অ্যানাদার সোসাইটি হতেই পারে। এইখান থেকে উনি প্রশ্নটা শুরু করছেন। তাহলে পার ক্যাপিটা ইনকাম ইজ নট এ গুড বেসিস ফর ইভ্যালুয়েটিং জাস্টিস। তাহলে জাস্টিসটা ইভ্যালুয়েট করতে গেলে আমাকে একটা বেসিস দরকার। সে বেসিসটা কি? ওই ফাংশনিং ক্যাপাবিলিটি। অর্থাৎ আমি বলতে পারি যে এই সোসাইটিটা বেশি জাস্ট কারণ হচ্ছে যে এই সোসাইটিটায় বেশি ফ্রিডম টু চুজ আছে। তার মানে সেখানে ক্যাপাবিলিটি সেটটা লার্জার। তাহলে যেখানে ক্যাপাবিলিটি সেটটা বড়, সেখানে ফ্রিডম অফ চয়েস বেশি আছে, সেইখানে মানে জাস্টিস, জাস্টিসের এখানে উনি ফাউন্ডেশন যেটা দিচ্ছেন সেটা হচ্ছে যে ওই ফ্রিডমের নোশন থেকে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে ইন্টারপার্সোনাল ডিস্ট্রিবিউশনের জায়গাটা, জাস্টিসের তো ওটা একটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস যেটাকে আমরা বলি। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস তো একটা ইন্টারপার্সোনাল ডিস্ট্রিবিউশনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে বিভিন্ন ব্যক্তির মধ্যে সেই ফ্রিডমটা কিভাবে ডিস্ট্রিবিউটেড।
এবার কোনো একটা গোষ্ঠী বেশি ফ্রিডম এনজয় করছে আর একটা গোষ্ঠী করছে না, তাহলে সেটাকে জাস্ট বলা যেতে পারে না বা মোর জাস্ট বলা যেতে পারে না। সেই জন্য এক ধরনের ইনইকুয়ালিটির কনসেপ্টও তার মধ্যে ঢুকবে। সুতরাং অ্যাভারেজ অ্যাচিভমেন্ট অফ ফাংশনিং, সেটা নট অনলি দ্যাট, বাট অলসো ইউ হ্যাভ টু অ্যাড সাম ডাইমেনশনস অফ ইনইকুয়ালিটি ইন ফাংশনিং। তাহলে ফাংশনিং অ্যাচিভমেন্ট প্লাস, সেই কারণে বিটুইন গ্রুপ ইনইকুয়ালিটি যেটা আমরা বলি, যে দেখবেন যে অ্যান আনসার্টেন গ্লোরি বইটা যেটা জন রেজ এবং অমর্ত্য সেন লিখেছেন, সেটা তো পুরোটা ভারতবর্ষ নিয়ে, এবং ছত্রে ছত্রে সেখানে কিন্তু ওই কিভাবে আমি কম্পেয়ার করব, কখন বলবো যে চায়না ভারতের থেকে বেটার বা ওয়ার্স, কখন বলবো বাংলাদেশ ভারতের থেকে বেটার বা ওয়ার্স, এইটার একটা বেসিস চাই। সেই বেসিসটাই উনি বারবার বারবার সেটা নানান ভাবে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, যেটাকে বলা হয়, উনি বলেন যে এটা ফাউন্ডেশনাল আর্গুমেন্ট। অর্থাৎ আমি, ইফ এ কনসেপ্ট ইজ ওয়েল ফাউন্ডেড, তার ভিত্তিতে এবার আপনি কম্পেয়ারটা করতে পারেন। কিন্তু আপনি যদি যে কোনো অ্যাডহক যদি এবিসিডি নিয়ে যদি কম্পেয়ার করেন, তাহলে প্রশ্ন উঠবে যে এটা তো অ্যাডহক হলো। কিন্তু ওই একটা ওয়েল ফাউন্ডেড কনসেপ্ট হচ্ছে ফাংশনিং বা ক্যাপাবিলিটি, এবং সেটা মোটামুটি এখন ওয়েল অ্যাকসেপ্টেড, এবং এটা দিয়ে আপনি এবার কম্পারেটিভ জাস্টিসটাকে আপনি এটাকে ক্যাপচার করতে পারছেন। অর্থাৎ আপনি বলতে পারছেন যে এই ডাইমেনশনে দেখা যাচ্ছে চায়না এগিয়ে, এই ডাইমেনশনে দেখলেন বাংলাদেশ এগিয়ে, হতে পারে এরকম। এই যে মাল্টি ডাইমেনশনাল ইভ্যালুয়েশন, এই মাল্টি ডাইমেনশনাল ইভ্যালুয়েশনটা কিন্তু এই কম্পারেটিভ জাস্টিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এবার, এবং অমর্ত্য সেনের ফাংশনিং বা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা, এটা তো মাল্টি ডাইমেনশনাল, অনেকগুলো ডাইমেনশন হতে পারে। এবার কোনো ডাইমেনশনে একটা সোসাইটি এগিয়ে আছে, আবার আরেকটা ডাইমেনশনে সেই সোসাইটি পিছিয়ে আছে, কিন্তু সামগ্রিকভাবে আপনাকে একটা এগ্রিগেশনে যেতে হবে, কিছু একটা করতে হবে, সেগুলো অন্য সমস্যা। কিন্তু আমি যেটা বলছি যে মাল্টি ডাইমেনশনালিটিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট। আচ্ছা, এবং উনি বলেন যে কেপাবিলিটির। প্লুরাল কনসেপ্ট অফ ওয়েলবিং। তো এই যে ওয়েলবিংটাকে ক্যাপচার করব, এবং ওয়েলবিং এর ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে জাস্টিসের এখানে। খুব আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলবিং যদি হয়, সেটা আনজাস্ট। এই, রাইট। আচ্ছা আচ্ছা, অনেক জিনিস আমার পরিষ্কার হলো। কিন্তু এটার সঙ্গে কি আমি একটা জিনিস যুক্ত করে বলতে পারি? যে হ্যাঁ বলুন। একটা জিনিস হচ্ছে যে আহ, 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 মানে কেপাবিলিটির ক্ষেত্রে তো আমরা একজন ইন্ডিভিজুয়াল, আমার ইউনিট, এখানে কোনো কালেকটিভ কোনো ইউনিট নয়। হ্যাঁ, আমার ইন্ডিভিজুয়াল ইউনিট। তাহলে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তাহলে জাস্টিসের ক্ষেত্রে গিয়ে আমি কিন্তু দুটো কমিউনিটির তুলনা করছি বা দুটো দেশের তুলনা করছি। হ্যাঁ, এবং হ্যাঁ, শুধু জাস্টিস না, আপনি যখন আপনি অ্যাভারেজ প্রোগ্রেস যদি বলেন, জি এই এই সোসাইটি এ বা কান্ট্রি এ বেশি প্রোগ্রেস করেছে না কান্ট্রি বি বেশি প্রোগ্রেস করেছে, জি সেইটা তো আপনি ক্যাপাবিলিটি ফাংশনিং দিয়েই বলছেন আর কি। জি। আচ্ছা, এরপরে জাস্টিসটা কি অ্যাডিশনাল জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে যে ওই ক্যাপাবিলিটি ডাইমেনশনে যদি একটা সেকশন খুব ডিপ্রাইভড হয়, হ্যাঁ আর একটা সেকশন যদি এগিয়ে থাকে, তাহলে আনজাস্ট হলো সেটা। সুতরাং জাস্টিসটা কিন্তু ওইখান থেকেই আসছে আর কি। মানে একটা ধরুন, জাস্টিসটা অনেকটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস যেটাকে বলা হয় আর কি। জি জি। ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটাই তার এখানে মানে মেন। রলসের তার মানে রলসের যে সমদর্শিতাই ন্যায্যতা, মানে সমদর্শিতা রূপী যে ন্যায্যতা। না, এবার সমদর্শিতার বেসিসটা কি, মানে আচ্ছা। পরের প্রশ্ন, সেকেন্ড প্রশ্নটা হ্যাঁ ওইটা, সমদর্শিতা হ্যাঁ দুজনে এক, হ্যাঁ কিন্তু সমদর্শিতার বেসিসটা কি হবে? রলস বলছেন প্রাইমারি গুডস, উনি হ্যাঁ, বলছেন ফাংশনিংস। রাইট, এক্স্যাক্টলি। এই জিনিসটা আমার পরিষ্কার হওয়ার দরকার ছিল। হ্যাঁ, এটা আমার কাছে এইটাই, পরিষ্কার ছিল না এটা। একদম একদম। থ্যাংক ইউ এই জিনিসটা আমাকে ইয়ে করার হুম। জন্য। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যেহেতু আগে মার্কস পড়েছি, আমার মাথার মধ্যে মার্কস আছে। So, মার্কসের থেকে, আচ্ছা, মার্কসের মধ্যে যে আমরা যেটা দেখেছি, এটা আমার অনেক দিনের একটা প্রশ্ন। যে মার্কসের থেকে আমরা যেটা দেখেছি যে মার্কস একটা আহ, 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 এক- মানে আমি বলছি যে ক্রিটিক অফ গোথা প্রোগ্রামের আগে আগে উনি হুম। ক্যাপিটাল ভলিউমে যখন লিখছেন, তখন মার্কস বলছেন যে আহ, আহ, শ্রমিক যে মূল্যটা উৎপাদন করে, সেই মূল্যটা শ্রমিককে মিটিয়ে দেওয়া হয় না। সো যেহেতু শ্রমিক তার ইয়ে পাচ্ছে না, সুতরাং এইটা আনজাস্ট হচ্ছে, এবং সেই উদ্বৃত্ত মূল্যটা ইয়ে রেখে দিচ্ছে এই মালিক তার ক্ষমতা বলে, মালিকানার, প্রাইভেট মালিকানার ক্ষমতা বলে সেটা রেখে দিচ্ছে তার কাছে। সুতরাং সারপ্লাসটা তার কাছে অ্যাকুমুলেটেড হচ্ছে।
আচ্ছা, এই যে বঞ্চনাটা, যে মূল্যটা, যার কারণে মূল্যটা, বাড়তি মূল্যটা তৈরি হলো, তাকে মূল্যটা মিটিয়ে দিল না, হ্যাঁ, সেইটা জাস্টিস। তাহলে এইটা কি কি আমরা প্রোডাক্টিভ ইনজাস্টিস বলবো? মানে না প্রোডাকশন না না, মার্কসের রিলেশনের সঙ্গে। না, এটা এটা আরো অনেক বিশ্লেষণের দাবি রাখে আর কি। সেটা হচ্ছে যে আহ, মার্কসের আইডিয়াটা অনেক জটিল। মার্কস কিন্তু ওই অর্থে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা কিন্তু বলছেন না। উনি যেটা করছেন, ওনার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ক্যাপিটালিজম অ্যাজ এ সিস্টেম, এবং সেই সিস্টেমটাকে উনি আনফোল্ড করছেন। এবং সেখান থেকে বেরিয়ে আসছে একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা জেনারেলাইজড কমোডিটি প্রোডাকশন যখন হচ্ছে, যখন লেবার পাওয়ার ইটসেলফ বিকামস কমোডিটি, তখন একটা সারপ্লাস প্রোডাকশনের একটা বেসিস তৈরি হচ্ছে, সারপ্লাস ভ্যালু প্রোডাকশন। এবার সেই সারপ্লাস ভ্যালুটা প্রডিউসড হবে, সারপ্লাস ভ্যালু প্রডিউসড হবে ক্যাপিটালিজম। তার মানে এই নয় যে মার্কস এটাকে জাস্ট বা আনজাস্ট বলছেন, তা নয়। কারণ হচ্ছে যে সারপ্লাস ভ্যালু তো প্রডিউসড হবেই। এবার ওখান থেকে অনেকে কিন্তু এই প্রশ্ন তুলেছে যে ইজ দেয়ার এ থিওরি অফ জাস্টিস ইন মার্কস। অনেকে বলছেন না, মার্কসের মধ্যে কোনো থিওরি অফ জাস্টিস নেই। কারণ উনি প্রথমেই কিন্তু ওই ফ্রিডম, ইকুয়ালিটি, লিবার্টি এগুলোকে উনি খুব মক করছেন। মানে যেগুলো বুর্জোয়া বুর্জোয়া হ্যাঁ, লিবার্টি, বুর্জোয়া হাইয়ার ধারণা। ফ্রিডম, এগুলোকে মক করছেন উনি। হুম। তো সেইগুলো তো নয়। তার মানে হুম। উনি ওই অর্থে ট্র্যাডিশনাল সেন্সে যেটাকে আমরা ইগালিটেরিয়ানিজম বলি, ইগালিটেরিয়ান, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের দিক থেকে কিভাবে কমিয়ে ফেলা যায়, উনি সেটা নন। কিন্তু উনি ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা বলছেন না। উনি যেটা বলছেন যে এটা ক্যাপিটালিজমটা এমনই একটা সিস্টেম যার মধ্যে কিন্তু সারপ্লাস ভ্যালু প্রোডাকশনটা হবেই, এটা ইনএভিটেবল, হতেই হবে, কারণ তার উপরেই ক্যাপিটাল দাঁড়িয়ে আছে। সুতরাং ক্যাপিটাল ওর উপরেই দাঁড়িয়ে আছে। এবং এর ফলে কি হবে, তারপরে ওই পরের জিনিসগুলো হবে, রেট অফ প্রফিট উইল হ্যাভ এ টেন্ডেন্সি টু ফল, এটসেট্রা এটসেট্রা। তারপর ক্রাইসিস হতে পারে, সেই ক্রাইসিস থেকে একটা রিয়েলাইজেশন ক্রাইসিস হতে পারে, যতটা প্রডিউসড হলো ততটা বিক্রি হবে না, এইসব হবে রিয়েলাইজেশন ক্রাইসিস। এই নানান রকম ক্রাইসিস ট্রাইসিস হবে, হতে গিয়ে তখন একটা হায়ার কোনো ফর্ম অফ সোশ্যাল ফর্মেশন হবে। এটা তো মার্ক্সের ব্যাপার, জি, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম আমি জি, সেইভাবে বলি। জি। সুতরাং এই ফ্রেমের মধ্যে না ডিস্ট্রিবিউটিভ জাস্টিস নেই। ও এটা আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস নেই, ওনার তত্ত্বায়নটা একদম আলাদা। সেটাই বলবো আর কি। আচ্ছা, আচ্ছা। একমাত্র ক্রিটিক অফ গোথা প্রোগ্রামে উনি যেটাকে ক্রিটিসাইজ করছেন সেটা হচ্ছে এই ক্রুড ইন্টারপ্রিটেশন অফ জাস্টিস, অর্থাৎ কি শ্রমিক সবটা প্রডিউস করছে কিন্তু শ্রমিক পুরোটা পাচ্ছে না, অতএব হ্যাঁ, শ্রমিক যতক্ষণ না পুরোটা পাচ্ছে ততক্ষণ জাস্ট হচ্ছে না। এটাই কিন্তু এই ইয়েটা ছিল আর কি, গোথার আইডিয়াটা হ্যাঁ, ছিল না, বলে। গোথার গোথার যেটা। গোথা আইডিয়ার, গোথা হ্যাঁ, প্রোগ্রামের আইডিয়ার মধ্যে এটা ছিল। হ্যাঁ, এবং মানে উনি, সেইটাকে উনি কিন্তু মক করছেন, করতে 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 উনি কিন্তু হ্যাঁ, ওটাকে ক্রিটিক কিন্তু করছেন। ওইখানে সুতরাং যেটা, হ্যাঁ, হ্যাঁ, ওই টু ওইখানে ইচ। যেটা উনি দিলেন, হ্যাঁ যে উনি হ্যাঁ, যেটা বলুন। দিলেন সেটা হচ্ছে যে প্রিন্সিপাল, মানে নিড, মানে অর্থাৎ একটা শ্রমিক, সে কাজ করলো, তাকে যদি ফুল পেমেন্ট করাও হয়, পূর্ণ মজুরি দেওয়া হয়, যদি কোনো ওই মালিক যদি কোনো সারপ্লাস নাও রাখে, যদি পূর্ণ পেমেন্ট করাও হয়, ইভেন দেন সেটা এনাফ না। মার্কস বলছেন যে সেখানে তার প্রয়োজন, মানে তার প্রয়োজন অনুযায়ী দিতে হবে, মানে নিড হ্যাঁ, প্রিন্সিপাল ওই যেটাকে টু বলছে। ইচ অ্যাকর্ডিং টু ওয়ান্স নিড অ্যান্ড টু জি, টু ইচ জি, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু ওয়ান্স এবিলিটি। জি, জি। আ- হ্যাঁ, আপনি সেটা জানেন সেটা কিনা জানেন, একটা আমাদের ব্যাপার। সংবিধানে কিন্তু এই কথাটা উল্লেখ আছে। হ্যাঁ, আচ্ছা। মানে আমাদের আমাদের এখানে যে, আমাদের সংবিধানে তো এখন, এখন যেই পরিবেশ পড়েছে সেটা নিয়ে তো, সেখানে তো হুম। সমাজতন্ত্র আছে, এই না, কথা এখানে একটা উচ্চারণ জিনিস করে। বলি যে আরেকটু হ্যাঁ, ক্ল্যারিটি আসবে, সেটা হ্যাঁ, হচ্ছে যে যেটা বললাম যে জি, ক্যাপিটালিস্ট সিস্টেমে সারপ্লাস প্রোডাকশন থাকবেই, নইলে পুলিশের হ্যাঁ, মাইনে আসবে কোত্থেকে? রাইট, তাই না? গভর্নমেন্ট ঠিক, অফিসারদের ঠিক, মাইনে আসবে কোত্থেকে? ঠিক, 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 তাই তো? ঠিক। সুতরাং সারপ্লাস ভ্যালু প্রোডাকশন তো থাকবেই। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে সেই সারপ্লাস ভ্যালুটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে সবটা ওয়ার্কাররা পাবে এরকম কথা মার্কস কখনো বলছেন না, এবং সেটাই ওনার ক্রিটিক অফ গ্রোথ প্রোগ্রামে ওইটাই পয়েন্ট, যে সবটা আচ্ছা, ওয়ার্কাররা পাবে এটা উনি বলছেন না। উনি হ্যাঁ, যেটা বলছেন যে ওয়ার্কাররা যেটা পাবে সেটা অ্যাকর্ডিং টু হিজ নিড, হিজ অর হার নিড। এইবারে যারা কন্ট্রিবিউট করবে অ্যাকর্ডিং টু দ্যার এবিলিটি, এইভাবে হবে। অর্থাৎ ডিস্ট্রিবিউশনের যে প্রশ্নটা, সেটা ডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস ভ্যালু,
এবার সারপ্লাস ভ্যালুটা প্রডিউস তো হবেই, প্রডিউস তো হতেই হবে। এবার সারপ্লাস ভ্যালুটা মানে পুরোটা ক্যাপিটালিস্ট নিয়ে নেবে বা পুরোটা ওয়ার্কাররা পাবে সেরম বলছেন না, উনি বলছেন যে তার ডিস্ট্রিবিউশনের ওপর কার অধিকারটা থাকবে, সেটা হচ্ছে যে যারা ওটা ডিরেক্ট প্রডিউসার মানে ওয়ার্কার। তাহলে ডিরেক্ট প্রডিউসারদের যদি ওটার উপর অধিকার থাকে, যেটা নিয়ে পরবর্তীকালে অনেকে ওটাকে ইন্টারপ্রেট করেন এইভাবে যে যখন ধরুন ওয়ার্কার ম্যানেজড যে ফ্যাক্টরি গুলো, ওয়ার্কার হ্যাঁ, ম্যানেজ ফ্যাক্টরিতে কি হচ্ছে, সারপ্লাস তো প্রডিউসড হচ্ছে, কিছু সারপ্লাস হ্যাঁ, তো প্রডিউসই হচ্ছে, সারপ্লাস ভ্যালু, কিন্তু হ্যাঁ, সেটা পুরোটা আন্ডার কন্ট্রোল অফ দ্য ওয়ার্কার্স। মানে হ্যাঁ, ওয়ার্কাররাই ঠিক করবে সেই সারপ্লাস ভ্যালুটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে। সেটা ডিভিডেন্ড হিসেবে ওয়ার্কাররা নিজেরা পেতে পারে, সেটা আবার অন্য কাউকে রাখতে সাহায্য করতে পারে, কিছু একটা করতে পারে, বা তারা কিছু একটা মানে আহ, হ্যাঁ। একটা লোকাল কিন্তু পাবলিক আমি পার্টি করতে পারে, কিন্তু অনেক কিছু করতে পারে। অচিন্তা এখানে খুব চমৎকার বললেন, কিন্তু এখানে আমি যখন পড়েছি তখন আমি এভাবে বুঝেছিলাম যে আহ কথার কথা, একজন মানুষ ফুল বেতন পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে সে তার ওয়াইফের বা তার বাচ্চার চিকিৎসার খরচ মেটাতে পারছে না। হ্যাঁ, তো আমি বুঝেছিলাম এভাবে নিড প্রিন্সিপাল, যে সে মানে তার যেহেতু ফুল বেতন পাওয়ার পরেও তার নিডটা পূরণ হচ্ছে না। হ্যাঁ, সুতরাং সেটা যেন এমন ভাবে ব্যবস্থা করা হয় যেন, এবং মার্কস কিন্তু ওই লেখায় বলছেন যে আমি যদিও এটা বলছি কিন্তু এটা প্র্যাকটিক্যাল অনেক সমস্যা আছে, এটা এখনই করা না, যাবে না। তাছাড়া নিড, হাউ ডু হ্যাঁ, ডিফাইন নিড, মানে নিড ডিফাইন আচ্ছা, করাটা তো খুব সোজা কাজ নয় না। না। মানে নিড মানে কি, মানে আমার খুব এক্সপেন্সিভ টেস্ট প্রেফারেন্স থাকতে পারে, খুব এক্সপেন্সিভ হ্যাঁ। প্রেফারেন্স, এটা না হলে আমার চলবে না। এটা থাকতেই পারে আমার। আহ, ঠিক, ঠিক, ঠিক। আমার এয়ার কন্ডিশনিং না থাকলে আমার আমার চলবে না, আমি এক মুহূর্তে থাকতে পারি না। আমি তো হ্যাঁ, বলবো ওটাকে নিড। আমার হাউসিং এ যেমন অনেকে আজকাল দুটো গাড়ি কিনছে, তো সেখানে আমি বললাম সেকেন্ড গাড়িটা রাখবেন কোথায়, রাখার তো জায়গা নেই। হ্যাঁ। বললো না, একটা ব্যবস্থা তো করতেই হবে, কারণ সেকেন্ড গাড়িটা তো এখন বেসিক নিড। আচ্ছা, সেকেন্ড গাড়ি বেসিক নিড, ভারতবর্ষের মতো দেশে বলছেন সেকেন্ড গাড়ি একটা বেসিক নিড? মানে মার্কস শুনলে তো আটকে উঠতেন এখন, যে একটা আচ্ছা, পরিবারের সেকেন্ড গাড়িটা হচ্ছে একটা বেসিক নিড। তো right. সুতরাং এটা চলতে পারে আর কি, মানে চলবে, কে কাকে আচ্ছা, নিড বলবে বলা খুব মুশকিল আর কি। ঠিকই, ঠিকই, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার স্যার প্রফেসর আওলাদ হোসেন, ডক্টর আওলাদ হোসেন স্যার, উনি আহ, বলবেন। স্যার আনমিউট করে বলুন স্যার। সরি, আমি পরে খেয়াল করেছি, আগে খেয়াল করতে পারি। ধন্যবাদ। আলোচনা খুবই সমৃদ্ধ। ছোট্ট একটা বিষয় আসলে আমার জানার একটা আগ্রহ তৈরি হলো চিন্তার কাছ থেকে। এটা হলো অ্যাকচুয়ালি আমরা যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের কথা বলছি, সেটা দিয়ে যদি আমরা যেরকম স্যাটেলাইট অ্যাকাউন্ট করি, অর্থাৎ আমরা ইনফরমাল সেক্টরকে কাউন্ট করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড, জাপান থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে বিভিন্ন দেশে ইনফরমাল সেক্টর, নন মার্কেট অ্যাক্টিভিটি যেটাকে বলি, কাউন্ট করার জন্য অনেক স্যাটেলাইট অ্যাকাউন্ট আছে পৃথিবী জুড়ে। হুম, সেখানে তারা ইনফরমাল অ্যাক্টিভিটিস গুলোকে কাউন্ট করে ন্যাশনাল ইনকামের সাথে দেখাতে চায় তার হুম, ভলিউমটা কেমন হয়, হুম, এবং সেটা পৃথিবী জুড়ে তখন ইনফরমাল সেক্টরে যারা ইনভলভ, তাদের রাইটস, তাদের ইনভলভমেন্ট, তাদের সোসাইটিতে কন্ট্রিবিউশন, এগুলো নিয়ে চমৎকার একটা ধারা চলে আসছে এবং রীতিমতো ভালো একটা প্রসারিত হচ্ছে। সেভাবে তাদের সোসাইটি তাদের রিকগনিশনও দিচ্ছে। তো আমাদের সেভাবে স্যাটেলাইট অ্যাকাউন্টের এই অঞ্চলে হয়নি। ভারতবর্ষে কেমন হয়েছে আমার জানা নেই খুব বেশি। প্রশ্ন হলো, ইনফরমাল সেক্টর যদি স্যাটেলাইট স্যাটেলাইট অ্যাকাউন্ট দিয়ে ন্যাশনাল ইনকামকে বা জিডিপি কে একটু ভিন্ন ধারায় উপস্থিত করতে পারে পৃথিবীতে, হুম, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের এই ধারণাটা সেক্ষেত্রে এরকম স্যাটেলাইট অ্যাকাউন্ট দিয়ে মেজার করে পাশাপাশি ন্যাশনাল ইনকামের সাথে তুলনা করে দেখানো গেলে, হুম, মানে প্রথম কথা হলো যায় কিনা, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর, যদি যায় হুম, তাহলে কিন্তু আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের যে কনসেপ্ট পভার্টি এলিভেশনের হুম, $1 দিয়ে, বা হুম, হুম, আমরা যেটা বিভিন্ন রকম পভার্টি এলিভেশনের মেজার্স বলি, হার্ডকোর রেশিও বা এটসেট্রা এটসেট্রা, সেখান থেকে কিন্তু আমরা সরে আসবো, কারণ ক্যাপাবিলিটি তো নতুন একটা ডাইমেনশন আমাদেরকে দিচ্ছে। তো প্রশ্ন হলো, তাহলে স্যাটেলাইট অ্যাকাউন্ট করে বা ভিন্নভাবে পদ্ধতিগত পরিমাণ ও পরিমাপ পদ্ধতি দিয়ে যদি আমরা ক্যাপাবিলিটি দেখাই, যেহেতু ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা তুলনামূলক ইনকাম অ্যাপ্রোচ থেকে বেটার, এটা তো ঠিক, যেভাবেই বলি ইনকাম থেকে হুম, বেটার।
তাহলে সেটা দেখালে আমাদের যে পলিসি, বিভিন্ন রকমের পলিসি ইস্যুস গুলি থাকে, যেমন আমাদের আমরা বলি গভর্নমেন্ট লেভেলে সেফটি নেট প্রোগ্রাম আছে বিভিন্ন রকমের। এখন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ যদি থাকে তাহলে আমি বলবো যে আরো প্রপারলি জাস্টিফাইড হয় যে আসলে ট্রান্সফার পেমেন্টটা কেমন হবে একটা দেশে। হ্যাঁ, তো সেটা অনেক বেশি জাস্টিফাইড হতো। তাহলে সেক্ষেত্রে গবেষক হিসাবে বা আমরা জ্ঞান পিপাসু হিসাবে এই স্যাটেলাইট অ্যাকাউন্ট বা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের যে ধারাটা, এটাকে যদি আমরা ন্যাশনাল লেভেলে তুলে ধরতে পারি, তাহলে আমাদের এখানে কিন্তু অনেক কিছু নতুন ভাবে চিন্তা করার প্রশ্ন আসবে। যেমন আমরা সেফটি নেট কিভাবে ভাববো, রিয়েলি সে ক্যাপাবল কি ক্যাপাবল না, ইনকাম ডাইমেনশন শুধু একটা বিষয়। হুম। তখন এই বিষয়টা নিয়ে আসলে আমার খুব আগ্রহ হলো যে আসলে কতটুকু কাজ হয়েছে বা এইভাবে চিন্তা ভাবনা করা কতটুকু সম্ভব হয়েছে। যেটা তৈরি হলো, যেমন আপনি একটা জায়গায় বলতেছিলেন প্রায় ঘন্টা খানেক আগে, আমি তখন রাস্তায় ছিলাম। সেটা হলো যেমন অ্যানথ্রোপোমেট্রিক মেজার করে আমরা কিন্তু দেখছি যে তার ইনকাম তো অবশ্যই না, তার পাশাপাশি তার অনেক কারণে, ডিজিজ বা ইমিউনিটি সিস্টেমের কারণে হোক বা রিজিওনাল ইস্যুস হোক, তার কারণে দেখা গেল যে তার হাইট, ওয়েট, এজ এগুলোর মধ্যে নানান রকমের ডাইমেনশন দেখা যাচ্ছে। তার মানে কি আমরা সেখানে কিন্তু অনেক দূর পৌঁছতে পারিনি। অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল যে অ্যাপ্রোচ সোসাইটিতে, আমরা যেমন নিউট্রিশন পড়ি না ইকোনমিক্স অনেক ক্ষেত্রে, আবার জাস্টিস ইস্যুতে লয়াররা এগুলো বেশি প্র্যাকটিস করে। তা আমরা এই ইস্যুগুলোকে যদি তুলে ধরি একসাথে, তাহলে আমাদের বিশেষ করে অনেক বড় করব না বিষয়টাকে, যদি কমপক্ষে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচকে যদি আমরা একটি টুলস হিসাবে ন্যাশনাল ইনকাম বা জিডিপির পাশাপাশি দাঁড় করাতে পারি, তাহলে কি একটু ভিন্ন বিচিত্র পৃথিবীতে চলে আসবে না? এই প্রশ্নটা আমি রাখতে চাই। আর হ্যাঁ আমি পাশাপাশি হ্যাঁ জি, আমি ধন্যবাদ, একটু অনেক সংক্ষেপে অনেক বলি। চমৎকার আলোচনা। জি জি হ্যাঁ জি। স্যার, ঠিক। হ্যাঁ, এটা আপনার খুবই ভালো আইডিয়া, কিন্তু আমি যেটা বলছি যে একদম ঠিক আইডিয়া যে মানে ইনফর্মাল সেক্টর যে আমাদের যেটা কন্ট্রিবিউট করে, অবশ্যই অনেকটা কন্ট্রিবিউট করে, যেটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে সেভাবে অনেক সময় আসে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানে ফোকাসটা যদি আমি এই জায়গাটায় রাখি যে হাউ দ্যাট পার্সন ইজ ডুইং, মানে যে কারণে আমি বেলজিয়ান আনএমপ্লয়েড এর স্টাডিটা কেন বললাম, কারণ হচ্ছে যে আনএমপ্লয়েড সেও যে ইম্পর্টেন্ট একজন ইন্ডিভিজুয়াল, এইটা তো ন্যাশনাল অ্যাকাউন্টসে থাকবে না কোথাও। আপনি যে আনএমপ্লয়েড তার কন্ট্রিবিউশনটা আপনি ন্যাশনাল অ্যাকাউন্টসে কোথায় আনবেন? সুতরাং কন্ট্রিবিউশন ধরে এগোলে না একটু মুশকিল হয়ে যায়। ওই জন্য যে যারা বৃদ্ধ, তারা তো কিছু কন্ট্রিবিউট করে না, তার মানে কি তাদের কিছু রিটার্ন পাওয়ার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। কারণ হচ্ছে যে স্টেটের রোল হচ্ছে যে আমার ক্যাপাবিলিটি এনহ্যান্স করা, আমার যাতে ক্যাপাবিলিটি ডেপ্রিভেশন না হয়, এটা স্টেটের রোল। এই জায়গাটা কিন্তু একটা অ্যাসারশনের জায়গা আছে যে দিস ইজ দ্য ক্যাপাবিলিটি বেসড অ্যাপ্রোচ, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের তার ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্টের জন্য শুধু মানে স্টেট নয়, স্টেট, সোসাইটি, ফ্যামিলি সব মিলিয়ে বলছি যে এইটা যদি নজর থাকে, তাহলে কিন্তু ওই আমি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এ থাকলো কি থাকলো না, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এইটা আর কি। কারণ একটা বিরাট সংখ্যক তারা তো ন্যাশনাল ইনকামের পার্টি নয়, তারা তো ট্রান্সফারের উপর আছে। সুতরাং এইটা একটু ভাবার দরকার আছে। আপনার প্রশ্নটা শুনে আমি ভাবতে শুরু করলাম, মানে এটা একটা ভাবার খুব দরকার আছে আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এখানে আরেকটা প্রশ্ন চ্যাট বক্সে ইনি লিখেছেন, ফয়সাল খান। তিনি লিখেছেন, ওয়ান অফ দ্য বেস্ট লেকচার্স আই হ্যাভ হার্ড অন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। মাই heartfelt thanks to Professor Dr. Achin Chakraborty for his extraordinary deliberation. My question to him, uh, in your view, how does the capability approach shift the focus of development policy compared to traditional welfare economics? হ্যাঁ, এটা দিয়ে আমি শুরু করেছিলাম, যদিও মানে খুব সংক্ষেপে আবার বলি, সময় পেরিয়ে যাচ্ছে, আপনাদের রাত হয়ে যাচ্ছে আপনাদের সকলে। তো হ্যাঁ, ট্র্যাডিশনাল ওয়েলফেয়ার ইকোনমিক যেটা আমি বললাম যে এটা শুরু হয়েছিল ইউটিলিটি থেকে, এবং ইউটিলিটি থেকে প্রেফারেন্স এর মধ্যে ঘোরাফেরা করছিল। মানে প্রথমে ছিল ইউটিলিটেরিয়ান, তারপর সেটা ওই প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ হলো, কারণ ইউটিলিটিটা ইন্টারপার্সোনালি সেটা কম্পেয়ার করা যায় না বলে একটা ধারা আছে। তারা লায়নেল রবিন্স থেকে শুরু করে অনেকেই বলেছিলেন
যে ইন্টারপার্সোনাল কম্পারেবিলিটি অফ ইউটিলিটি ইটস নট পসিবল। তো সেই কারণে তাহলে তো ওই যে টোটাল ইউটিলিটি বলে বার্কস এন্ড স্যামুয়েলসন যেটা আমাদের ছিল, সোশ্যাল ইউটিলিটি ফাংশন ইত্যাদি, আহ, সেটা তো সম্ভব নয়। তাহলে তাহলে তো ইউটিলিটি আমি এগ্রিগেট করতে পারি না, ওটা একটা মেন্টাল স্টেট, ওটা একটা স্যাটিসফ্যাকশন। তাহলে কি করব? তখন কেনেথ আরো বললেন যে না, ওরকম কিছু করার নেই আর কি। মানে যদি আমি দেখি যে আলটিমেটলি আমার, ইফ দ্য কোয়েশ্চেন বয়েলস ডাউন টু এগ্রিগেশন অফ র্যাঙ্কিং, প্রেফারেন্স র্যাঙ্কিং, এমন কোনো এগ্রিগেশন রুল নেই যা দিয়ে প্রেফারেন্স র্যাঙ্কিংটাকে এগ্রিগেট করা যাবে। উনি দেখিয়ে দিলেন ইম্পসিবিলিটি থিওরেম দিয়ে। মেজরিটি রুল সেটাও কিছু ভায়োলেট করছে, ডিক্টেটরশিপ তো বটেই, ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে। তো এরপরে ওয়েলফেয়ার ইকোনমিক্স একটা পুরো ভ্যাকুয়ামে চলে গেল আর কি। এবং ওয়েলফেয়ার ইকোনমিক্স বলে তখন সবাই মনে করলো যে ওটা ডেড এন্ড, আর কিছু হবে না ওখানে। তখন অমর্ত্য সেন নিয়ে এলেন যে এই সব ইম্পসিবিলিটি গুলো কেন হচ্ছে, কারণ হচ্ছে যে তুমি ওই ইনফরমেশন এর বাইরে যেতে পারছো না। এই যে এত রকম আমি আমি যখন প্র্যাকটিক্যালি, আমি যদি ইকোনমিক্স না পড়ে থাকি, আমাকে কেউ যদি বলে যে আচ্ছা বলো দেখি এই লোকটার লিভিং স্ট্যান্ডার্ড বেটার না ওই লোকটার লিভিং স্ট্যান্ডার্ড বেটার, আমি কি করব? আমি তো একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচই নেব, আমি যদি ইকোনমিক্স নাও পড়ে থাকি। আমি বললাম না, যা এই লোকটা মানে ওর একটু রোগ টোগ আছে, কিন্তু এই লোকটা যদিও মানে তার রোগ নেই, কিন্তু আবার এই লোকটা পড়াশোনা বেশি করতে পেরেছে, ওই লোকটা বেশি পড়াশোনা করতে পারেনি। আমিও তো এইভাবেই বলবো, এটা তো কমন সেন্স থেকে বলবো। সুতরাং এইটার একটা তত্ত্বের দরকার ছিল। অর্থাৎ আমি অনেক ইনফরমেশন ব্যবহার করি, কিন্তু কম্পেয়ার করি, আমরা সবাই করি, কিন্তু সেটা একটা তত্ত্বের দরকার যে আমি কম্পেয়ারটা কিসে করব। ইনকাম দিয়ে নয়, হ্যাঁ, আমার কমোডিটি পজিশন দিয়ে নয়, আমি সেগুলো দিয়ে কি করতে পারছি সেইটা দিয়ে। সুতরাং এই হচ্ছে সংক্ষেপে উত্তর, যে ট্র্যাডিশনাল ওয়েলফেয়ার ইকোনমিক্স থেকে এটা একটা প্যারাডাইম শিফট বলা যায়। মানে ট্র্যাডিশনাল ওয়েলফেয়ার ইকোনমিক্স কে বলা হয় ওয়েলফেয়ারিস্টিক। ওয়েলফেয়ারিস্টিক মানে হচ্ছে এখানে আউটকামটা শুধু ইউটিলিটি। আর অমর্ত্য সেন সেটাকে বদলে দিলেন যে আউটকামটা ইউটিলিটি নয়, ওটা ফাংশনিং। এটা একটা প্যারাডাইম শিফট। আশা করি আমি উত্তরটা এক্স্যাক্টলি, দিতে হ্যাঁ পারলাম। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। অনেক ধন্যবাদ। আজকে আমরা প্রায় 2 ঘন্টার ধরে অধ্যাপক অচিন চক্রবর্তীর আমরা মন্ত্রমুগ্ধের মতো তার আলোচনা শুনেছি। আমাদের ইমেন্সলি আমরা উপকৃত হয়েছি, আমার নিজের ব্যক্তিগতভাবে, এবং আশা করি এখানে প্রত্যেকে সেই রেসপন্সটা করেছেন। তো আশা করি যে অচিন্তা, আমি আপনার সঙ্গে যোগাযোগ করব যে পরবর্তী যে সেশনগুলো, সেগুলো কিছু কিছু যদি আপনি একটু আমাদেরকে একটু এভাবে একটু বুঝিয়ে বলেন, এবং আমাদের বোধগম্যের মধ্যে যদি একটু আহ তুলে ধরেন, তাহলে আমরা প্রভূত উপকৃত হব আপনার কাছে। আমার খুব ভালো লাগবে এরকম উৎসাহী, উৎসাহী জিজ্ঞাসু মানুষ অনেক পেলে ভালোই লাগে। অনেক ধন্যবাদ। তো আপনার শুভকামনা আহ, আহ, করি, এবং আপনাকে আবারও আমাদের এই ক্লাসের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, বাংলার পাঠশালার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনেকটা সময় দিলেন, আমাদের অনেকটা এফোর্ট গেল, আহ, কিন্তু আমরা প্রভূত আনন্দ পেলাম, আর প্রভূত ভবিষ্যতে শিখলাম। সম্ভব হলে ঢাকাতে দেখা হবে। হ্যাঁ, অবশ্যই, সেটা তো চাই আমরা। অবশ্যই আবারও। আপনারা জানেন যে 23 সালে উনাকে, প্রফেসর অচিন চক্রবর্তীকে আমরা ইনভাইট করেছিলাম, তিনি সদয় হয়ে এসেছিলেন এবং আমাদের এখানে উনি 2টো বক্তৃতা দিয়েছিলেন। তো আশা করি আমরা আপনাদের এই উৎসাহকে ধরে রেখে আমরা নির্বাচনের পরে যদি, আশা করি যে যদি স্টেবিলাইজ করে যায়, তখন আমরা আবার উনাকে দেশে নিয়ে আসব এবং সামনাসামনি আমরা আলোচনা শুনবো। থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ সকলকে। তাহলে থ্যাংক আজকের ইউ। মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আর আমাদের নেক্সট সেশন হচ্ছে 4 অক্টোবর। দেখা হবে সবার সঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি জি, শুভরাত্রি।